গল্প তুমি নয় আমি। লেখিকা চামেরা পপি। গোধূলির বেলায় ছোট্ট খালের পাশে বসে আছে তরি। সোনালি সুতোর কাজ করা হালকা গোলাপি রঙের থ্রি পিস জড়ানো গায়ে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে বাতাসে। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে আছে। হয়তো একটু বিরক্তিবোধ করছে। বারবার বাতাসে উড়ে মুখে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিচ্ছে। কিন্তু চুলগুলো যে এত পরিমাণের অবাধ্য হয়েছে বলার বাহিরে। তাই তো গুজে দেওয়ার পরেও সামনে আসছে। দূর থেকে মাগরিবের আজানের ধ্বনি কানে ভেসে আসছে। তাই আর না বসে উঠে দাঁড়ালো। মাথার চুলগুলোকে হাত খোপা করে নিয়ে মাথায় ওড়না দিয়ে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ। তরি হাঁটতে হাঁটতে কখন যে মেইন রোডে এসে গেছে খেয়ালই করেনি। তরি এক চাপা আর্তনাদ করে উঠল ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। তরি ঝাপসা ঝাপসা দেখলো একজন সুদর্শন পুরুষ দৌড়ে এসে বসেছে তার সামনে। আর তাকে কি কি যেন বলছে। কিন্তু কিছুই তরির কান পর্যন্ত গেল না। ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। যখন চোখ খুলল তখন দেখলো তার পাশে অল্প বয়সী এক কিশোরী বসে আছে। কিশোরীর চোখ দুটো বড় বড়। পাপড়িগুলোও বেশ বড় বড়। মুখের মধ্যে অনেক মায়া। মুখে এক বিরাট হাসি। তরিকে উঠতে দেখেই মুখের হাসিকে আরো প্রশস্ত করে বলে উঠল, আপু তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে? তরি এতক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করছিল। মেয়েটির কথায় তার দিকে তাকায়। তারপর একটা মুচকি হাসি দিয়ে বলে উঠল, আমি ঠিক আছি। এখন ভালো লাগছে। কিন্তু তুমি কে? আর আমি এখানে কিভাবে এলাম? আপু আস্তে আস্তে। আমি হলাম শান্তা। আর এইটা আমাদের বাড়ি। তুমি নাকি আমার ভাইয়ের গাড়ির সামনে এসে গিয়েছিলে আর ভাইয়া ব্রেক কষতে কষতে তোমার সাথে লেগে গেছিল আর তুমি অজ্ঞান হয়ে গেছিলে। তরির মনে পড়ল মাগরিবের সময় হেঁটেই বাসায় যাচ্ছি। আর কিছু একটা নিয়ে চিন্তায় এতই মগ্ন ছিল যে সে খেয়াল করেনি। তখনই গাড়ির সাথে ধাক্কা খায়। তরি শান্তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, এখন তো আমি ঠিক আছি। আমি এখন আসি, অনেক রাত হয়ে গেছে হয়তো। আরে আপু বসো, ডিনার করে যেও। তরি বিছানা থেকে নামতে নামতে বলে উঠল, না না, এখন আমাকে বাসায় যেতে হবে। নয়তো আব্বু আর ভাই চিন্তা করবে। আর এখন কটা বাজে বলবে একটু? এখন তো 8:30 বাজে। আর কতক্ষণ থাকো? তোমার নামটাও বললে না। তরি মুচকি হেসে জবাব দিল, আমার নাম তরি। আচ্ছা আমি যাই। হ্যাঁ, অনেক কষ্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ। আরে না না আপু, ঠিক আছে। আমার ভাইয়ের জন্যই তো হলো এইসব। আচ্ছা বসো, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি, তোমাকে দিয়ে আসবে। তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। আর মুখ মুছতে মুছতে বের হয়ে এলো সেই সুদর্শন পুরুষ, যার গাড়িতে তরি পড়েছিল। খালি গায়ে 3/4 প্যান্ট পরে এসেছে। তরি দেখে লজ্জা পেল। যখন ছেলেটা মুখ থেকে টাওয়াল সরালো তখন তরি চমকে উঠল। সাথে সাথেই দাঁড়িয়ে বলে উঠল, মিস্টার শাহরিয়ার মুগ্ধ আপনি? মুগ্ধ আলমারি থেকে শার্ট নিয়ে পড়তে পড়তে বলল, ইয়েস মিস তরি আমি। তা আপনি কি রাস্তায় সুসাইড করছে গেছিলেন? এত আনমনা হয়ে রাস্তায় হাঁটছিলেন কেন? এত হর্ন দিলাম তাও সরতে পারলেন না। মুগ্ধের কথায় তরি নাক মুখ ফুলিয়ে বলে উঠল, দেখুন মিস্টার মুগ্ধ, আমি সুসাইড করতে যাইনি। একটু টেনশনে ছিলাম তাই খেয়াল করিনি। হ্যাঁ মিস তরি, আপনি সারা জীবন টেনশনে থাকেন। যখনই দেখা হয় আপনার সাথে তখনই কোন না কোন অঘটন ঘটে শুধু আপনার এই টেনশনের জন্য। তাকে এত ভাবেন সারাক্ষণ? মুগ্ধের কথায় তরির বেশ রাগ হলো। বলল, মুমুগ্ধ মানুষের অনেক প্রবলেম থাকতেই পারে। আর আমাদের মতো মধ্যবিত্তরা প্রবলেমের কারণে সব সময় টেনশনে থাকে, সেটা আপনি বুঝবেন না। তা ঠিক বলেছেন মিস তরি। আমরা কিভাবে বুঝবো? আমাদের তো প্রবলেম বলতে কিছু নাই। যাই হোক, চলুন ডিনার করবেন। না আমি ডিনার করব না। আমি এখন বাড়ি যাব। বলেই তরি হাঁটা শুরু করলো। মুগ্ধও পেছনে পেছনে গেল। আর শান্তা কিছুই বুঝল না। শুধু দুজনের ঝগড়া দেখল।
তারপর নিজেও গেল। মিস্তরি, আপনি না চাইলে জোর করব না। আচ্ছা চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। তার দরকার হবে না মিস্টার মুগ্ধ, আমি একাই চলে যেতে পারবো। মিস্তরি, আমি বেশি কথা পছন্দ করি না। যা বলছি করুন। গাড়িতে উঠে বসুন। আর কিছুই শুনতে চাই না। তরি অগত্য আর কথা বাড়ালো না। একরাশ বিরক্তি নিয়ে উঠে পড়ল গাড়িতে। তরি মাথা নিচু করে বসে আছে খাটের উপর। তার সামনে সোফায় বসে পান খাচ্ছে মিস্টার তোফায়েল আহমেদ। আর দরজায় দাঁড়িয়ে তরিকে বকাঝকা করে চলেছে আমিনা বেগম। কিরে মুখ পুরি, বল, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? তুই কি আমাদের মান সম্মানটা খোয়াবি নাকি? কোন নাগরের সাথে এত রাত পর্যন্ত বাহিরে ছিলি বল? তরি চুপচাপ বসে কান্না করে যাচ্ছে নিঃশব্দে। তখনই ঘরে প্রবেশ করল তীব্র। তার মায়ের চেঁচামেচি শুনে দ্রুত পায়ে হেঁটে তরির রুমে আসল। এসেই দেখলো সেই রোজকার কাণ্ড। তার মা তরিকে বকা দিচ্ছে। তীব্র বলে উঠল, কি হয়েছে মা? তুমি আপুর উপর এইভাবে চেঁচাচ্ছ কেন? কি করেছে আপু? কি করেনি সেটা বল। এই মুখ পুড়িয়ে এত রাতে বাহির থেকে আসতেছে। সেই যে দুপুরে বেরিয়েছে। কোন নাগরের সাথে গেছে কে জানে। তীব্র তার মায়ের ব্যবহারে বেশ বিরক্ত, সাথে রাগও হচ্ছে, তাই বলে উঠল, মা তুমি সব সময় এমন কেন করো আপুর সাথে? হয়তো কোন বান্ধবীর বাসায় গেছে, তাই বলে তুমি এইভাবে চিল্লাপাল্লা করছো কেন? শোন তীব্র, তুই এই মেয়ের সাফাই দিবি না। আ, আমাদের মান সম্মান সব ধুলোয় মিশানোর জন্য এমন করছে। মা ব্যাস, অনেক হয়েছে। তুমি প্রতিদিন ঘরে অশান্তি না করলে হয় না। সব সময় আপুর পেছনে পড়ে থাকো। তীব্র, তুই আমার ছেলে হয়ে এই মেয়ের জন্য আমাকে কথা শোনাচ্ছিস। আমি তোমাকে কথা শোনাচ্ছি না। আর যদি মনে করতা তাহলে দায়ী। তুমি যেমন আমার মা তেমন আপু আমার বোন। আমি যেন কোন কথা না শুনি। এখন যাও এইখান থেকে। আর বাবা তুমিও যাও। তোফায়েল আহমেদ কিছুই বললেন না। কি বলবেন তিনি? তরির মা মারা যাওয়ার পর তীব্রর মাকে বিয়ে করে এনেছে যাতে তরি মায়ের অভাব অনুভব না করে। কিন্তু হলো কি? তরিকে সব সময় অত্যাচার করে যাচ্ছে। কিছু বলতেও পারছে না। কলেজ ক্যান্টিনে বসে আছে তরি। তার পাশে বসে বসে মোবাইল টিপছে নুজহাত। তার সামনে বরাবর বসে আছে রবি। রবি অনেকক্ষণ ধরে তরির দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করেই চলেছে। কিন্তু তরির সেদিকে কোন খেয়াল নেই। সে মন খারাপ করেই টেবিলের উপর দুহাত রেখে তার উপর মাথা দিয়ে শুয়ে আছে। তরির নিশ্চুপতা দেখে রবি ভ্রু কুঁচকাল। তারপর বিরক্তি নিয়ে বলে উঠল, তরি তুই এখনো চুপচাপ বসে আছিস? কি হয়েছে তা তো বলবি নাকি? সে তখন থেকে দেখছি মন মরা হয়ে রয়েছিস। ব্যাপার কি বলতো? তরি তাও চুপ। নুজহাত রবির কথায় মোবাইল থেকে মাথা তোলে। ধূপ করে মোবাইলটা টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায়। নুজহাতের এমন করাতে তরি লাফিয়ে ওঠে। আর বলে, কি হয়েছে তোর নুজু? এমন করলি কেন? নুজহাত বিরক্তি নিয়ে তরির দিকে তাকায়। আর বলে উঠে, আমার কিছু হয়নি। তোর কি হয়েছে সেটা বল। এমন চুপচাপ বসে আছিস কেন? ঘুম নাকি আজও তোর ওই সকল মা রুট বিহেভ করেছে? নুজহাতের কথায় তরির চোখ দুটো ছলছল করে উঠে। মাথা নিচু করে আবার বসে পড়ে চেয়ারে। এবার রবি উঠে দাঁড়ালো। সেও নুজহাতের মতো তরির উপর প্রচন্ড রকমের বিরক্ত। তার ইচ্ছে করছে তরির গালে দুটো চড় দিতে। মেয়েটা এমন কেন? নিজের মধ্যেই সব কিছু জমিয়ে রাখে। কেন কেউকে বলতে চায় না তার সমস্যার কথা? বললে কি এমন ক্ষতি হয়ে যাবে? রবি আর নুজহাত বলে উঠল, ওকে তুই থাক, আমরা গেলাম। আর হ্যাঁ, নেক্সট টাইম আমাদের সাথে কথা বলতে আসবি না। তাদের এমন কথায় তরি এবার ডুকরে কেঁদে উঠল। উঠে দুহাতে দুজনকে ধরল আর বলল, প্লিজ তোরাও আমায় ছেড়ে যাস না। আমি যে বড্ড একা। প্লিজ দোস্ত।
রবি আর নুজহাত ঘুরে দাঁড়ায়। নুজহাত বলে, ওকে যাব না। তাহলে বল কেন চুপচাপ মন খারাপ করে বসে আছিস? তরি চুপ হয়ে দাঁড়ায় আর বলে, সকালে নাস্তা বানাচ্ছিলাম আর তখন রুটি পুড়ে গিয়েছিল, তাই আমাকে বকেছে আর থাপ্পড় মেরেছে। তরির কথায় রবি আর নুজহাত অবাক, সাথে সাথে রাগও উঠল প্রচুর। যদি এখন ওই মহিলাকে সামনে পেত তাহলে হয়তো সে কথা বলতো না রবি আর নুজহাত। নুজহাত তরির গালে হাত দিয়ে চোখের পানি মুছে দেয় আর বলে, সকালে নাস্তা খেতে দিয়েছিল তোকে, নাকি রুটি পুড়ে যাওয়ার শাস্তি স্বরূপ খাওয়া দেয়নি? তরি কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। নুজহাত চোখ দিয়ে ইশারা করে রবিকে কিছু একটা বোঝালো। আর কিছুক্ষণের মধ্যেই রবি হাতে করে নাস্তা নিয়ে এলো। বন্ধুগুলো সত্যি এমনি হয়, একজনের সুখে আরেকজন পাশে থাকে, আবার একজনের দুঃখেও আরেকজন পাশে থাকে। এটাই হয়তো দুনিয়ার বেস্ট সম্পর্কগুলোর মধ্যে একটা বেস্ট সম্পর্ক। কলেজ ছুটি হয়েছে 10-15 মিনিট হতে চলল, কিন্তু তরি এখনো বাসায় যেতে পারল না। তার একটাই কারণ, নুজহাত তাকে যেতে দিল না ফুসকা খাবে বলে। রাস্তার পাশে দাঁড়িয়ে 2 প্লেট ফুসকার অর্ডার দিল নুজহাত। কিছুক্ষণের মধ্যে ফুসকা চলেও এসেছে। সাথে সাথেই নুজহাত মুখে পুরে নিয়ে খেতে শুরু করলো। আর তরি নুজহাতের খাওয়া দেখে হেসে দিল। সেও আস্তে আস্তে খেতে লাগলো। হঠাৎ তরি খেয়াল করলো তার উড়নায় টান পড়েছে। উনা কিছুর সাথে বেজে গেছে মনে করে পেছনে ফিরে তরি। তখনই দেখলো 2-3 জন ছেলে তার পেছনে দাঁড়িয়ে আছে। আর একটা ছেলে তরির উনা ধরে আছে। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে এরা বখাটে ছেলে। তরির ভয় যেন কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। আশেপাশের মানুষ দাঁড়িয়ে দেখছে, কেউ কিছুই বলছে না। নুজহাতও পেছনে ফিরে এই দৃশ্য দেখতে পেল, মুহূর্তেই তার রাগ উঠে গেল। নুজহাত একবার তরির দিকে তাকালো, দেখলো তরি কান্না করে দিয়েছে প্রায়। নুজহাত বলে উঠল, কি ব্যাপার, আপনারাও রুনা ধরে আছেন কেন? সমস্যা কি? ছাড়ুন রুনা। ছেলেগুলো দাঁত বের করে বিশ্রী একটা হাসি দিল আর বলল, সুন্দরী, উনা তো ছাড়ার জন্য ধরি নাই, আগে একটু এন্টারটেইনমেন্ট তো করি, তারপর না হয় ছেড়ে দিব। বলেই ছেলেগুলো হেসে উঠল। আর নুজহাতের প্রচুর রাগ হচ্ছে। সে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। তখনই ছেলেগুলো আহ করে চিৎকার করে উঠল। এতক্ষণ তরি নিচের দিকে তাকিয়ে কান্না করছিল। ছেলেগুলোর আটনাতে মুখ উঠিয়ে দেখল মুগ্ধর হাতে ক্রিকেট খেলার ব্যাট। আর মুগ্ধ ছেলেগুলোকে সেই ব্যাট দিয়ে এলোপাথারি মারতে লাগলো। মুগ্ধের চোখ মুখে হিংস্রতার চাপ, দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে সে। ছেলেগুলো হাত জোর করে বলছে, প্লিজ ভাই ছেড়ে দিন, আর এমন কোনো দিন করব না, আর কোনো দিন কারো দিকে চোখ তুলেও তাকাবো না। মুগ্ধ এবার মার থামালো আর বলল, এক্ষুনি ওদের দুজনের পা ছুঁয়ে মাপ চা, আর বলবি বোন আমি আর জীবনেও এমন করব না। বল। ছেলেগুলো তরির পা ধরে বলে উঠল, বোন আমাদেরকে মাফ করে দাও, আর জীবনেও এমন কাজ করব না। আজ থেকে তুমি নানা সব মেয়েরাই আমার বোন। তরি বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিয়েছি, এবার পা ছাড়ুন। নুজহাত রেগে বলে উঠল, মাফ করে দিয়েছিস মানে? মানে কি? হ্যাঁ, কত বড় বেয়াদব ছেলে, এদের তো আরো দেওয়া উচিত। তরি নুজহাতের হাত ধরে বলল, থামো, অনেক হয়েছে। মুগ্ধর গাড়ি এসে থামলো তরির বাড়ির একটু আগে। তরি বলেছে যাতে একটু আগেই থামায়। মুগ্ধও তাই করল। নুজহাত তরির সাথে রাগ করে তখনই চলে গিয়েছিল। রাগ করার মূল কারণ হলো তরি কেন ছেলেগুলোকে ক্ষমা করে দিল। তাই নুজহাত এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। আর তখন তরি মুগ্ধকে ধন্যবাদ দিতে যাবে তার আগেই মুগ্ধ বলে উঠল, কোনো কথা শুনতে চাইছি না মিস তরি, আপনি আমার গাড়িতে বসুন, আমি পৌঁছে দিচ্ছি। তরি মুগ্ধের দিকে তাকিয়ে বলল,
না না মিস্টার মুগ্ধ, আমি রিক্সা নিয়ে একাই চলে যেতে পারবো। মুগ্ধ এমনিতেই আগে থেকে রেগেছিল। তরির কথা শুনে রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। তাই দাঁতে দাঁত চেপে বলে উঠল, মিস তরি, আমি বেশি কথা পছন্দ করি না। আর আমি আপনার কাছে জিজ্ঞেস করিনি যে আপনি কি করবেন। বলেছি গাড়িতে উঠে বসতে। উঠে বসুন। মুগ্ধর কথার ঝাঁজ দেখে তরি আর কিছু বলার সাহস পেল না। তাই ভদ্রমেয়ের মতো উঠে বসল। মুগ্ধ উঠে বসে। কেউ কারোর সাথে কোন কথা বলেনি সারা রাস্তা। মুগ্ধ একবারের জন্য তরির দিকে তাকায়নি। তার ফোকাস ছিল সামনের দিকে। আর তরি আর চোখে অনেকবার তাকিয়েছে মুগ্ধর দিকে। এইভাবেই চলে আসে তারা। তরি গাড়ি থেকে নেমে মুগ্ধর দিকে তাকায়। মুগ্ধ ড্রাইভিং সিটের পাশে জানলায় এসে দাঁড়ায়। সরি বলতে যাবে তরি, কিন্তু মুগ্ধ তরিকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আর তরি হতভম্ব হয়ে দাঁড়িয়ে মুগ্ধর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তরি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে পা বাড়ায়। তরি গিয়ে কলিং বেল চাপতেই আমিনা বেগম এসে দরজা খুলে দেয়। তরিকে দেখে মুখ বাঁকিয়ে চলে যায়। তরিও কিছু না বলে নিজের রুমে গিয়ে ব্যাগটা খাটের উপর রাখে। তারপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। টাওয়াল দিয়ে মুখ মুছতে থাকে। তখনই তার ফোন বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে রবি ইজ কলিং। কল রিসিভ করার সাথে সাথেই অপর পাশ থেকে হন্তদন্ত হয়ে রবি বলে ওঠে, দোস্ত তুই ঠিক আছি? তুই কি বাসায় পৌঁছেছিস? তখন নাকি তোদেরকে বখারে ছেলেগুলো ইপটিজিং করেছিল। সরি রে দোস্ত, আমি ছিলাম না তখন। হ্যালো, তুই কথা বলছিস না কেন? হ্যালো। তরি জোরে এক শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তারপর মুচকি হেসে বলে, আস্তে আস্তে বল, আমি উত্তর দেব। তুই যেভাবে সাংবাদিকের মতো যেভাবে প্রশ্ন করেই যাচ্ছিস, আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব। আর উত্তর দেওয়ার সময়ও তো দেরি না। রবি দু ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে বলে, ওকে ওকে, এইবার বল তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। আর ছেলেগুলা আমার উনা ধরে টানাটানি করছিল। তখন মিস্টার শাহরিয়ার মুগ্ধ এসেই সবকটাকে ধোলাই দিয়েছে। আর আমাকেও বাসায় পৌঁছে দিয়ে গেছে। আচ্ছা তুই কিভাবে জানলি সেটা বলতো? রবি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমাকে নিজহাত কল দিয়ে বলেছে। ও আচ্ছা। হুম। দেখ মিস্টার মুগ্ধ তোর কত খেয়াল রাখে। তুই যদি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করতি তাহলে কি হতো? এত করে বললাম রাজি হয় না। মুহূর্তেই তরির মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। ভ্রুকুচকে বলে উঠল, বাদ দে এইসব কথা। আর এখন রাখো, আমার কাজ আছে। বাই। আল্লাহ হাফেজ। বলেই কল কেটে দিল তরি। কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আর ভাবতে লাগলো, সত্যিই কি ভালো হতো যদি আমি মিস্টার মুগ্ধের প্রপোজাল অ্যাকসেপ্ট করতাম। না না, কি ভাবছি, কখনোই ভালো হতো না। উল্টো কষ্ট পেতাম। আমি যে কিছুর যোগ্য নয়। মুগ্ধ বাড়ি এসে ওয়াশরুমে ঢুকে যাই। লমা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। শরীরে বিন্দু বিন্দু পানি ফোটা। চুলগুলো ভেজা আর এলোমেলো হয়ে আছে। একটা 3/4 প্যান্ট পরে আছে। শাওয়ার নেওয়ার পর দেখতে খুব স্নিগ্ধ লাগছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে যাচ্ছে। তখনই দরজার অপাশ থেকে শান্তা বলে উঠল, ভাইয়া ভেতরে আসবো। মুগ্ধর সিম্পল জবাব, আয়। কিছু কি বলবি? শান্তা ভেতরে আসতে আসতে বলে, হ্যাঁ তোমাকে আম্মু ডাকছে। তোমার সাথে নাকি কি কথা বলবে, তাই তাড়াতাড়ি আসতে বলেছে। মুগ্ধ ভ্রু কুচকে বলে, আমার সাথে আবার কি এমন কথা বলবে? আচ্ছা তুই যা, আমি আসছি। আচ্ছা। শান্তা চলে যাই। মুগ্ধ একটা হাফ হাতার গেঞ্জি গায়ে জোড়াতে জোড়াতে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। তখন কপাল কুচকে বলে উঠে মুগ্ধ, কি বলবে আম্মু? আমাকে নাকি কি জরুরি কথা বলার জন্য ডেকেছ? মুগ্ধর মা সায়রা বেগম বলে উঠল,
হ্যাঁ, এদিকে বসো। তারপর বলছি, আসলে আমি আর তোর বাবা আগামী পরশু তোর নানুর বাড়ি যাব। তাই তোকে 2 দিনের জন্য অফিসের দায়িত্ব নিতে হবে। আর ঘরের সব দিকেও খেয়াল রাখতে হবে। মুগ্ধ বলে উঠল, হ্যাঁ তা বুঝলাম, কিন্তু তোমরা নানুর বাড়ি কেন যাচ্ছ সেটা বুঝলাম না। ব্যাপার কি বলতো? মুগ্ধের বাবা আনিসুর রহমান হাতে থাকা পেপার ভাঁজ করতে করতে বলে উঠল, বিশেষ কিছু না, তোমার নানু নাকি অসুস্থতায় দেখতে যাব। আর তোমার মামাতো বোন আনিকার নাকি বিয়ে ঠিক হচ্ছে তাই যেতে বলল। মুগ্ধ বলে উঠল, ও আচ্ছা। আনিসুর রহমান চশমা ঠিক করে বলে উঠল, শান্তা ঘরে থাকবে, ওর খেয়াল রেখ। আর আমার সাথে এখন আমার রুমে আসো, তোমাকে অফিসের সব বুঝিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো। রাতে রান্নাঘরে রান্না করছে তরি। নাইলটিকা মাছের রসা করছে, হালকা করে ভুনা করে। উঠিয়ে টমেটো বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ আর মশলা দিয়ে রসা রসা রান্না করে, খেতে অনেক মজা লাগে। তরির বাবা তোফায়েল আহমেদ তীব্র আর তরির বেশ প্রিয় খাবার। যখন তীব্র আর তার বাবা চেটেপুটে খায় তখন তরি তাদের মনোযোগ দিয়ে দেখে। বাবা ভাইয়ের আয়েশ করে খেওয়া দেখে তার খুব ভালো লাগে তখন। তাই আজও রান্না করছে তরি। রান্না প্রায় শেষের দিকে। তরি লবণ হয়েছে কিনা দেখার জন্য চামচে একটু করে ঝোল নিয়ে মুখে দেয়। তখনই পেছনে থেকে আমিনা বেগম চিল্লিয়ে ওঠে। আর তাতে তরি বেশ ভয় পেয়ে যায়। ফলস্বরূপ তার হাতে চামচ নিচে পড়ে টুংটাং ঝংকার তুলে। আমিনা বেগম বলে, হায় হায়, এই মেয়ে তুই কি করছিস? হ্যাঁ, রান্না চুলায় রেখেই খেয়ে নিচ্ছিস? লজ্জা করে না তোর? তোকে কি খেতে দেওয়া হয় না যে চুলা থেকে না নামিয়ে লুকিয়ে চুপিয়ে খাচ্ছিস? আমিনা বেগমের কথায় তরির বুক ফেটে কান্না আসছে। চোখে পানি চিকচিক করে উঠল। সে তো লবণ হয়েছে কিনা চেক করছিল। সে কখন খেয়ে নিল? নিজেকে সংযত করে বলে উঠল তরি, মা তুমি ভুল ভাবছো, আমি এমন কিছুই করিনি। আমি তো শুধু। তরিকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠল আমিনা বেগম, একে তো দোষ করেছিস, আবার মিথ্যে বলছিস। আমার মুখে মুখে তর্ক করছিস। আমি কি দেখিনি যে তুই কি করছিলিস? বেয়াদব মেয়ে, এই তোকে শিক্ষা দিয়েছি। তরি চুপ হয়ে রয়েছে। আমিনা বেগমের চিৎকার শুনে ততক্ষণে তীব্র আর তোফায়েল আহমেদও চলে এসেছে। তোফায়েল আহমেদ বলে উঠল, কি হচ্ছে তরির মা? এইভাবে চিৎকার করছো কেন? আমিনা বেগম তোফায়েল আহমেদের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলে উঠল, চিৎকার কি আর সাথে করছি? তোমার এই গুণধর মেয়ে কি করেছে জানো? আমিনা বেগমের কথায় তোফায়েল আহমেদ আর তীব্র বেশ বিরক্তিবোধ করল। তীব্র কপাল ভাঁজ করে বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল, খেয়ালি না করে সোজাসাপটা ভাবে জবাব দিলেই তো পারো মা। আর আমি জানি আপু কিছু করেনি। তুমি আপুকে ভুল বুঝেছ। তীব্র তুই কিন্তু বেশি বলছিস। সব সময় এই মেয়ের সঙ্গ দিস। বলি কেন রে? এই মেয়ের দোষ কি তোরা দেখিস না? চোখে কি পট্টি বেঁধেছিস? তোফায়েল আহমেদ কঠিন গলায় বলে উঠলেন, চুপ করো তোমরা। আর তরির মা, আমি তোমাকে খুব ভালো করেই চিনি, আর আমার মেয়েকেও। এখন আমি তোমার কোন কথাই শুনতে চাইছি না। আমি আমার মেয়ের থেকেই শুনবো। বলেই তরিকে নিজের কাছে টেনে নিল তোফায়েল আহমেদ। তরির মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে উঠল, কি হয়েছে মা? তুই বল। তরি চোখের পানি মুছে মুচকি হেসে বলে উঠল, না বাবা, কিছু না। তুমি ঘরে যাও। তীব্র তরির কথায় রেগে যায়। তরির সামনে এসে শক্ত গলায় বলে, আপু, একদম মিথ্যা বলবি মা। সত্যি সত্যি বল, নয়তো আমি কি করব দেখিস। তরি তীব্রর দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। তীব্রর চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। চোয়াল শক্ত করে আছে। তা দেখে তরি এক দীর্ঘশ্বাস ফেলে আর বলে উঠে, আসলে আমি তরকারি লবণ হয়েছে কিনা একটু ঝোল নিয়ে চেক করছিলাম। আর মা পেছনে থেকে দেখে ভেবেছে আমি খেয়ে ফেলছি।
তীব্র তার মায়ের দিকে তাকায়। তোফায়েল আহমেদ ও চুপটি করে সোফায় গিয়ে বসে পড়ে। তীব্র মায়ের সামনে গিয়ে বলে, দেখেছ, বলেছিলাম না যে আপু ভুল করতেই পারে না। মা, তুমি কি কোন দিন শুধরাবে না? আপুকে সব সময় ছোট নজরে দেখেছ। কেন মা? আপু তোমার মেয়ে নয় বলে। যদি তোমার মেয়ে হতো তাহলে কি এমন করতে পারতে? পারতে না মা। মা, আমার আপুর মতো মেয়ে হয় না আর। হাজারে 9 কোটিতে একটা বলতে হবে। তোমার এত অত্যাচার সহ্য করেও তোমাকে কত সুন্দর করে মধুমাখা কণ্ঠে মা বলে ডাকে। এই মা ডাক হাজার মানুষ শোনার জন্য হাহাকার করে কিন্তু শুনতে পায় না। আর তুমি ফিরতে পেয়েও হাত ছাড়া করছো। একদিন তুমি খুব পস্তাবে মা, খুব পস্তাবে। সেদিন না দেরি হয়ে যায়। বলেই তীব্র চোখের পানি মুছে চলে যায়। তীব্র কথা শুনে তরির আর তার বাবারও কান্না আসে। তবে তরির বুকে এক প্রশান্তির শীতল হাওয়া বয়ে যায় এই ভেবে যে সে তীব্রর মতো একটা ভাই পেয়েছে। সে খুব লাকি। আর আমিনা বেগম মুখ ঘুরিয়ে নেয়। মুগ্ধ অফিসে এসেছে আজ। তার বাবা নিয়ে এসেছে তাকে সবকিছু বুঝিয়ে দিবে বলে। হয়তো এখন 2 দিনের জন্য বুঝিয়ে দিচ্ছে, কিন্তু সারা জীবন তো তাকেই দেখতে হবে সব। আনিসুর রহমান তো আর বুড়ো বয়সেও এইসব সামলাতে পারবে না, তাই সবকিছু মুগ্ধকে বুঝিয়ে দিয়ে চলে যায় আনিসুর রহমান। মুগ্ধ একটা কফি অর্ডার দিয়ে বসে পড়ে। টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে গ্যালারিতে যায়। সেখানে একটা ছবিতে ক্লিক করে। আর ছবির মানুষটি হলো তরি। হলুদ শাড়ি পরা, 2 হাতে গাঁদা ফুলের গাজরা, মাথার খোপায় গাঁদা ফুলের গাজরা, কাজল দিয়ে 2 চোখ কালো করে ফেলেছে। চোখ দুটো এমনিতেই কৃষ্ণবর্ণ, তার মধ্যে গার কাজলের ছোঁয়াতে আরো সুন্দর লাগছে। ঝকঝকে সাদা দাঁতগুলো দেখা যাচ্ছে। মুখে প্রাণ খোলা হাসি। কাকে যেন হাত দিয়ে ইশারা করে ডাকছে। ছবিটা এত ভালো লাগছে যে কি বলবো। এটা মুগ্ধ যখন অনার্স ফাইনাল ইয়ারে ছিল, তখন তরি অনার্স সেকেন্ড ইয়ারে ছিল। লাস্ট 1 বছর আগের ছবি। তাদের কলেজে বসন্তের উৎসবে তরির অজান্তেই তুলেছিল মুগ্ধ। মুগ্ধ ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে হাত বুলিয়ে দেয়। বাহিরে দরজা নকের শব্দ আসে। মোবাইল লক করে বলে উঠল, কামিং। একজন এসে কফি দিয়ে যায়। মুগ্ধ কফির মগ হাতে নিয়ে আলতো পায়ে হেঁটে জানলার কাছে যায়। খাইয়ের মাঝে থাকা পর্দা সরিয়ে বাহিরে তাকিয়ে কফিতে চুমুক বসায়। কলেজ ক্যাম্পাসে বসে আছে তরি। তার পাশে বসে ননস্টপ বক বক করে চলেছে নিজহাত। এতে তরি চুপ থাকলেও রবি বেশ বিরক্ত। রবি আর সহ্য করতে না পেরে বলে উঠল, মেরিমা, এবার তো চুপ যা। সে কখন থেকে আমাদের মাথা খেয়ে চলেছিস। কান পুরো ঝালাফালা করে ফেলেছিস। নুজহাত নাক মুখ ফুলিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, কি বলেছিস? আমি তোদের কান ঝালাফালা করে ফেলেছি? এই কোন দিক দিয়ে কান ঝালাফালা করেছি? রবি আর নিজহাত কোমর বেঁধে ঝগড়া করছে। তরি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। কিছু না বলেই চলে আসে। বাহিরে হাঁটতে হাঁটতে ভাবে আজ মুগ্ধকে একটা ধন্যবাদ দিবে। কিন্তু সেই সকাল থেকে অপেক্ষা করছে, তবুও মুখের দেখা মিলল না। আজ কি মুগ্ধ আসেনি? ভাবতেই মন খারাপ হলো তরির। পেছনে থেকে দৌড়ে আসে নুজহাত আর রবি। নুজহাত তরির উদ্দেশ্য বলে উঠল, সে কি তরি, তুই আমাদের রেখে চলে এলি কেন? তরি ভ্রু কুঁচকে নুজহাতের দিকে তাকায় আর বলে, তো কি করব? তোদের ঝগড়া দেখব। যদি তা ভাবিস তাহলে ভুল। নুজহাত অসহায় চোখে তাকিয়ে বলে উঠল, এইভাবে বলছিস কেন? আর এত রেগে আছিস কেন বলতো? চুপ ফাজিল মেয়ে, আর কথা বলবি না। চুপচাপ হাঁট, নয়তো এক থাপ্পড় দিব। তরির কথায় নুজহাত কাঁদো কাঁদো হয়ে তাকায়। আর রবি দাঁত কেলিয়ে হেসে দেয়।
রবি বলে উঠল, চল তোদের দিয়ে আসি। তরি বলল, না আমরা চলে যেতে পারবো, তুই চলে যা। না আমি কোথাও যাচ্ছি না, গতকালের ঘটনা আবার রিপিট হোক আমি চাই না। এখন থেকে আমার সাথে যাবে দুজন, আর আমার বাসাও তো ওইদিকে। তো চল। কেউ আর কোন কথা বলল না। হাঁটা দিল বাড়ির দিকে। কলেজ থেকে এসেই চুপচাপ ঘরে বসে রয়েছে তরি। আজ দুদিন ধরে তার মন খারাপ, কিন্তু কেন খারাপ তা জানে না। হয়তো মুখকে দেখে না তাই। হ্যাঁ তাই। কলেজে গেলে তার নজর শুধু মুখকেই খুঁজে। তরির মনে শুধু একটাই কথা, সে একটা ধন্যবাদ দিবে। আসলেই কি ধন্যবাদ দেওয়ার জন্যই খুঁজছে নাকি অন্য কিছু? বুঝতে পারছে না তরি। তার প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু চোখের পানিগুলো হয়তো আসতে যাচ্ছে না। খুব খারাপ লাগছে তরির, কারোর সাথে শেয়ারও করতে পারছে না। রবিবার নুজহাতকে বললে তারা উল্টা কথা শোনাবে। তরি জানে রবি আর নুজহাতও মুখর পক্ষে। এতক্ষণ ফ্যানের দিকে তাকিয়ে ভাবছিল এইসব তরি। বাহির থেকে আমেনা বেগমের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তাই বাধ্য হয়েই তরিকে বের হতে হলো রুম থেকে। তরিলে দেখেই আমেনা বেগম বলে উঠল, কি নবাবজাদি, কলেজ থেকে এসে যে ঘরে ঢুকেছেন আর বের হতে ইচ্ছে করছে না। এত থাল বাটি কে ধুবে শুনি? তরি মাথা নিচু করে নিম্ন স্বরে বলল, আমি করে দিচ্ছি মা। বলেই কিচেনে পা বাড়ালো তরি। আর আমিনা বেগমও চলে গেলেন কোথাও। আমিনা বেগম এসেছে এক প্রতিবেশী মহিলার বাড়িতে। মহিলা যথেষ্ট মিশুক প্রকৃতির, আর দেখতে এখনো জোয়ান। মনেই হয় না তারও 3টা ছেলে মেয়ে আছে। মহিলা আমিনা বেগমকে দেখে খুব সুন্দর করে বসালেন, চা নাস্তাও দিলেন। কথায় কথায় বলে উঠলেন, ভাবি তরি তো যথেষ্ট বড় হয়েছে, বিয়ের বয়সও হয়েছে, তা মেয়েকে কি বিয়ে দিবেন না? মহিলার কথায় আমিনা বেগম ভ্রু কুঁচকাল। কিছু একটা ভেবে বলল, হ্যাঁ তা তো দিবি, ভালো ছেলে পেলে আর কি। মহিলা আমিনা বেগমের কাছে সন্তোষজনক উত্তর পেয়ে খুশিতে গদগদ হয়ে গেলেন। বললেন, তাহলে তো হলোই। আপনি যদি চান তাহলে তৈকে আমার বড় ছেলের বউ বানাতে পারি। আপনি তো জানেন আমার ছেলে খুব ভালো, আর বিদেশে থাকে। আমিনা বেগম যেন আকাশের চাঁদ পেল। সতীনের মেয়ে হলেও তারও তো একটা দায়িত্ব আছে। তিনি হয়তো সহ্য করতে পারেন না, তাই বলে তো যে কারো হাতে তুলে দিতে পারে না মেয়েকে। আর এই মহিলার ছেলেও যথেষ্ট ভালো, তাহলে তো আপত্তি করা যায় না। তাই আমিনা বেগম বললেন, আপনি কি ভেবে বলছেন ভাবি? না মানে আপনি কি সত্যিই রাজি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে? মহিলা হাসি হাসি মুখে বললেন, হ্যাঁ অবশ্যই। আমার তো তরিকে অনেক আগে থেকেই পছন্দ। এতদিন সংকোচের কারণে কিছু বলতে পারিনি, তবে আজ না বলে থাকতে পারলাম না। আচ্ছা ভাবি, তাহলে তো আমারও আপত্তি নেই, তবে তরির বাবার কাছে কথা বলা উচিত। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাবি, আপনি কথা বলে দেখুন। আর আমার ছেলে তো আসতে আরো কতদিন বাকি আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। অফিসে আনমনা হয়ে বসে আছে মুক্ত। কিছুই ভালো লাগছে না তার। চুলগুলো কেমন খুশকো হয়ে রয়েছে, চেহারায় অস্থিরতার ছাপ স্পষ্ট। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে তার। দুদিন ধরে নিজেকে খুব কষ্টে সামলাচ্ছে মুগ্ধ। এই দুদিন কলেজে যায়নি, তাই তরিকেও দেখেনি। হ্যাঁ এই অস্থিরতা শুধু তরির জন্য। তরির সামনে তো দূর, তরির আশেপাশেও যেতে চায়নি মুগ্ধ, কারণ তরিকে দেখলে সে ঠিক থাকে না। কিন্তু এই দুদিন যে দেখেনি তাই নিজেকেই অগোছালো মনে হচ্ছে। আর পারছে না সে। যে করেই হোক এই অস্থিরতা কমাতে হবে। আর তা কমবে শুধু তরিকেই দেখলে। এ যেন এক রোগ, যার মেডিসিন তরি। আর না পেরে বেরিয়ে পড়ল তরির বাড়ির উদ্দেশ্য। প্রায় আধা ঘন্টা পর তরির বাড়ির সামনে আসলো। গাড়ি থেকে নেমে তরির রুমের জানালার দিকে তাকিয়ে আছে মুগ্ধ। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে।
তবুও তরির দেখা মেলেনি। এখন রাত 8টা বাজে। শেষে হতাশ হয়ে ফিরে যাওয়ার জন্য ঘুরবে, তখনই দেখলো জানালার পাশে কারো ছায়া। আসলে ছায়া না, কেউ দাঁড়িয়ে আছে। মুগ্ধ খেয়াল করে বুঝলো এটা তরি। মুহূর্তেই একটু ভালো লাগা ছেয়ে গেল শরীরে। এই যেন এক প্রশান্তি। তাকিয়ে রইল মুগ্ধ। সেই বিকেল 4টায় রান্নাঘরে গিয়েছে তরি। রান্নাবান্না সহ সকল কাজ করে মাত্রই রেহাই পেয়েছে সে। কাজ সেরে ফ্রেশ হয়ে মাত্রই দাঁড়িয়েছে জানালার পাশে। কেমন যেন তার মনটা ভালো নেই। এত এত কাজের মধ্যেও মুগ্ধর কথায় ভেবেছে। আর এখনো ভাবছে। হয়তো সেও ভালোবেসে ফেলেছে মুগ্ধকে। হ্যাঁ, ভালোই তো বেসেছে। নয়তো দুদিন যে দেখেনি, তাহলে এত মিস কেন করলো? এত খারাপ কেন লাগলো? এত কষ্ট কেন হলো? এই সব ভাবছে তরি। তখনই চোখ গেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুগ্ধর দিকে। লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মুগ্ধকে। মুগ্ধ তার দিকেই তাকিয়ে আছে। মুহূর্তেই যেন তরির দম বন্ধ হয়ে আসতে লাগলো। নিজেকে আর আটকাতে পারল না তরি। দ্রুত বেরিয়ে পড়ল রাস্তায়। মুগ্ধর সামনে গিয়ে দাঁড়ালো। মুগ্ধকে দেখে যেন তরির বুকে চেক করে উঠল। কি অবস্থা করেছে নিজের? খায়নি নাকি? ঘুমোয়নি নাকি? আজ তরিও বেশ আবেগপ্রবণ হয়ে উঠল। নিজেকে সামলাতে না পেরে ঝাপটে জড়িয়ে ধরল মুগ্ধকে। মুগ্ধ কি হলো বুঝল না। যখন বুঝলো তখন সেও শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের বুকের মধ্যেই প্রশান্তির হাওয়া দোলাদে। দুজন দুজনকে এমন ভাবে ধরেছে যেন ছেড়ে দিলেই চলে যাবে। তরি ফুপিয়ে কান্না করতে লাগলো। এইভাবে কতক্ষণ অতিবাহিত হলো। তারপর তরিও শান্ত হলো। যখন বুঝলো সে কি করছে, দ্রুত ছেড়ে দিতে চাইল। কিন্তু মুগ্ধ ছাড়ল না। মুগ্ধ বুঝতে পেরে আরো শক্ত করে ধরল। তরি বলল, মিস্টার মুগ্ধ, ছাড়ুন প্লিজ। রাস্তায় সবাই দেখছে। মুগ্ধ আবেগে আর নেশা ধরা কণ্ঠে বলল, না না, ছাড়বো না। দেখুক সবাই। প্লিজ আর একটু থাকো। বিশ্বাস করো, দুদিন শান্তি পাইনি তোমাকে না দেখে। খুব কষ্ট হয়েছে আমার। প্লিজ ছেড়ে দিতে বলো না। আমার মনটাকে একটু শান্ত হতে দাও। মুগ্ধর কথায় তরি যেন পাগল হয়ে যাচ্ছে। আজ 2 বছর ধরে কেন যে ছেলেটা তাকে ভালোবেসে যাচ্ছে। সে তো রিজেক্ট করেছে বারবার। সে তো মুগ্ধর ভালোর জন্যই দূরে থাকতে চায়, তাহলে মুগ্ধ কেন তার কাছে বারবার ছুটে আসে? আরো কিছুক্ষণ পর মুগ্ধ ছাড়ল। মুগ্ধ তরির দিকে তাকিয়ে আছে, তাতে তরির বেশ লজ্জা লাগছে। নিজের কাজের জন্যও লাগছে। তরি বলল, মিস্টার মুগ্ধ, অনেক রাত হয়েছে, বাড়ি যান। আর নিজের কি হাল করেছেন? গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমান। তরির শান্ত কথায় মুগ্ধ মুখ শক্ত করে বলল, না, আমি যাব না। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আজকে তোমাকে বলতেই হবে, কেন তুমি আমাকে বারবার রিজেক্ট করো? কেন আমার থেকে দূরে থাক? আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? আনসার মি রাইট নাও। মুগ্ধর জেদ দেখে তরি ভয়ে ঢোক গেল। মুগ্ধ আজ যেভাবে কথা বলছে তাতে বোঝা যাচ্ছে আজকে তরিকে ছাড়বে না। তরি আস্তে করে বলল, মুগ্ধ, এই নিয়ে আমরা পরে কথা বলবো, আজকে না। অনেক রাত হয়েছে, প্লিজ বাড়ি যান। আমি যান না বলেছি, যাব না। আজকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে তোমায়। বলো বলছি। দেখুন মুগ্ধ, আপনি যা বলছেন আমি তার উত্তর দিচ্ছি। আশা করি আপনি বুঝবেন। কথাগুলো আপনাকে আগেই বলা উচিত ছিল আমার। যাই হোক, শুনুন। আপনার জীবন আমি আমার সাথে জড়াতে চাই না। কারণ আপনারা বিত্তশালী আর আমরা মধ্যবিত্ত। আর আমার ঘরে সৎ মা আছে যে কিনা আমায় কখনো শান্তি দেয় না। আপনার সাথে আমার যায় না। আপনি যদি আমাকে মেনেও নেন, এখন এক সময় পস্তাবেন। আপনাদের রিলেটিভ আর সোসাইটির মানুষ কি বলবে? অনেক কথা শোনাবে আমার স্ট্যাটাস নিয়ে। প্রথমে আপনি প্রতিবাদ করলেও কয়েকজনের মুখ বন্ধ করবেন আপনি। আপনি আপনার স্ট্যাটাসের ভালো মেয়ে পাবেন। তখন আপনি অনেক সুখী হবেন। আর না কোন আফসোস থাকবে। আর আমি সুন্দরও না।
শ্যামলা রঙের। কিন্তু আপনাদের স্ট্যাটাসে সবাই চাইবে স্মার্ট, স্টাইলিশ, সুন্দর। কিন্তু এমন কিছুই আমার নেই। তাই আপনার সাথে আমার যায় না। সময় জন্যই আমি রিজেক্ট করেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। বলেই জোরে শ্বাস নিল। মুগ্ধর দিকে তাকালো, মুগ্ধকে দেখেই আটকে উঠল তরি। মুগ্ধ প্রচন্ড রেগে গেছে। হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। তরি এক ঢোক গিলল। কিন্তু বুঝলো না কি জন্য রেগে গেল মুগ্ধ। তরি আবার কিছু বলতে যাবে তার আগেই মুগ্ধ গাড়ি নিয়ে চলে গেল। আর খুব স্পিডে ড্রাইভ করতে লাগলো। তরি মুগ্ধর যাওয়ার পানে তাকিয়ে আছে। মুগ্ধ রেগে স্পিডে ড্রাইভ করতে থাকে। তার কোনো হুঁশ নেই সে কোন দিকে যাচ্ছে। তার ইচ্ছে করছে সবকিছু শেষ করে দিতে। তরি যে এমনটা ভেবেই তাকে দূরে সরিয়ে রেখেছে সে জানত না। মুগ্ধ পারছে না তরিকে খুন করে ফেলতে। তার জন্যই তো দুইটা বছর ভেতরে ভেতরে জলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে মুগ্ধ। তারপরেও তরি এই কথা বলছে। লাইক সিরিয়াসলি। সমাজের ভয়। তার স্ট্যাটাসের ভয়। মানি না এই সমাজ আমি। যে সমাজে উঁচু নিচু, ধনী গরিবের ভেদাভেদ হয়। আচ্ছা, ধনীরা খাবার খায়, গরিবরা কি খায় না? ধনীরা কাপড় পরে, গরিবরা কি পরে না? হয়তো ধনীরা বিলাসবহুল জীবন যাপন করে, কিন্তু গরিবরাও করে। হয়তো এত বেশি বিলাসিতা নেই, তাতে কি? যথেষ্ট শান্তি তো আছে। ধনীরা কিন্তু সেই শান্তি পায় না। ড্রাইভ করতে করতে এইসব ভাবছে মুগ্ধ। একটা ব্রিজের উপর গাড়ি থামায়। নেমে ব্রিজের উপর দাঁড়ায়। রাগে তার সারা শরীর কাঁপছে। চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করে তাতে দাঁত চেপে বলে ওঠে, ব্যাস অনেক হয়েছে। না, এই 2 বছর তোমার পেছনে ঘুরেছি, তোমাকে ছাড় দিয়েছি, কিন্তু আর নয়। যে আগুনে আমি পড়েছি, এইবার সে আগুনে তোমাকে পুরাবো তরি। গেট রেডি। না পারবে আমার কাছে আসতে, আর না পারবে ছেড়ে যেতে। তুমি বুঝবে এই মুগ্ধ কি জিনিস। ইয়েস, তুমি বুঝবে। আর মাত্র কিছুক্ষণ, তারপর তোমার কি হাল করে দেখ। বলেই মুগ্ধ গাড়িতে বসে পড়ে দ্রুত ড্রাইভ করে বাড়ির পথে রওনা দেয়। এদিকে মুগ্ধ যাওয়ার পর তরি নিজের রুমে আসে। এসেই কান্নায় ভেঙে পড়ে। বারবার মুগ্ধর রাগান্বিত চেহারার কথা মনে পড়ছে তার। তরি তো কিছু ভুল বলেনি, তাহলে মুগ্ধ এইভাবে রেগে গেল কেন ভাবছে তরি। এইভাবে কতক্ষণ থেকেই তরি উঠে পড়ে। ড্রয়িং রুমে বসে আছে তোফায়েল আহমেদ। বসে বসে টিভিতে খবর দেখছেন। আর পাশেই বসে আছে তীব্র। সে মোবাইলে গেম খেলছে। তখনই আমিনা বেগম এসে তোফায়েল আহমেদের পাশে বসে তার তোফায়েল আহমেদকে উদ্দেশ্য করে বলে ওঠে, শোনো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তোফায়েল আহমেদ আমিনা বেগমের দিকে তাকিয়ে আবার টিভির দিকে তাকায় আর বলে, হ্যাঁ বলো, কি বলবে? বলছিলাম কি, তরি তো যথেষ্ট বড় হয়েছে, বিয়ের বয়সও হয়েছে। তরির বিয়ের বয়স হয়েছে এই কথা শুনে তোফায়েল আহমেদ আর তীব্র আমিনা বেগমের দিকে ভ্রু কুঁচকে তাকায়। এতে আমিনা বেগম অস্বস্তিতে পড়ে যায়। তোফায়েল আহমেদ গম্ভীর গলায় বলেন, হ্যাঁ তো কি হয়েছে? কি বলতে চাইছো ক্লিয়ার করে বলো। আমিনা বেগম আমদা আমদা করে বলেন, পাশের বাসার ভাবি আছে না, উনার ছেলে তো বিদেশে থাকেন, সামনের মাসে আসবে। উনার ছেলের জন্য মেয়ে খুঁজছে। আজ আমি যখন ওনাদের বাসায় গেলাম তখন ভাবি আমাকে তরির কথা বলেছে। তরিকে ওনার পছন্দ নাকি বেশ আগে থেকে। তাই বলছিলাম কি যদি ভেবে দেখতে। তীব্রতার মায়ের কথায় বিরক্ত বোধ করল। তাই বলল, মা, আমার আপুর এখনো পড়া শেষ হয়নি। আগে পড়া শেষ করবে, তারপর এইসব বিয়ে। আর আপুর যাকে পছন্দ হবে তাকেই বিয়ে করবে। তারও একটা মতামত আছে। আমিনা বেগম রেগে চোখ রাঙিয়ে বললেন, তীব্র, তুই কিন্তু বেশি কথা বলছিস। যা বুঝিস না তা নিয়ে বলবি না। ছোট ছোটর মতো থাক। তোফায়েল আহমেদ চোখ মুখ কুঁচকে বললেন, তরির মা। তীব্র কিছু খারাপ বলেনি। আগে আমি তরির সাথে কথা বলবো, তারপর ডিসিশন নিব।
আমিনা বেগম নাক ফুলিয়ে উঠে দাঁড়ালেন আর বললেন, বেশ, যা ইচ্ছে করো, আমি কিছুই বলবো না। বলেই হনহনিয়ে চলে গেলেন আমিনা বেগম। তীব্র আর তোফায়েল আহমেদ আবার নিজেদের কাজে মনোযোগ দিলেন। এত সময় সব দরজায় দাঁড়িয়ে শুনেছে তরি। যখন অন্য কারোর সাথে বিয়ের কথা বলেছে তখন তরির ভেতরটা ফেটে যাচ্ছিল। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে সব শুনল। তীব্র আর তার বাবার কথা শুনে মনের মধ্যে শান্তি লাগলো। ড্রয়িং রুমে বসে শান্তা, সায়রা বেগম আর আনিসুর রহমান বিয়ের কেনাকাটার ব্যবস্থার আলোচনা করছেন। মুগ্ধর মামাতো বোনের বিয়ে আগামী সপ্তাহে। আর বেশি দেরি নেই, মাত্র 8 দিন বাকি। তাদের কথা মাঝখানেই সোফায় এসে বসল মুগ্ধ। আর ভাবলেশহীন ভাবে বলে উঠল, বাবা মা, আমি বিয়ে করব। মুগ্ধর কথায় সবাই বেশ অবাক হলেন। শান্তা তো বিষম খেল। সবাই এক দৃষ্টিতে মুগ্ধর দিকে তাকিয়ে আছে। মুগ্ধ বিরক্তিকর ভাবে বলল, কি ব্যাপার, হা করে কি দেখছো সবাই? মুগ্ধ, তুই কি ঠিক আছিস? শরীর খারাপ করেনি তো? আনিস সাহেবের কথা শুনে মুগ্ধ আগের তুলনায় আরো বেশ অবাক হলেন। মুগ্ধ বুঝলো এরা কথা বেচাবে, তাই দাঁড়িয়ে বলে উঠল, আমি কালকেই বিয়ে করব। তোমরা সকালে পাত্রীর বাড়ি গিয়ে সব ঠিক করে আসবে, আর বিকেলে বিয়ে হবে। আমি তোমাদের পাত্রীর সব ডিটেলস দিয়ে দিব। আর হ্যাঁ, আমি এ নিয়ে আর কোন কথা শুনতে চাই না, কোন ড্রামাও চাই না। বলেই চলে গেল মুগ্ধ। সায়রা বেগম আর আনিস সাহেব বেশ চিন্তিত হয়ে পড়লেন। হঠাৎ কি এমন হলো যে ছেলে এত সিরিয়াস মুড নিয়ে বিয়ের কথা বলছে, তাও কালকের মধ্যে বিয়ে? তরি বেগুনি কালারের গোল্ডেন পাড়ের একটা শাড়ি পরে, চোখে কাজল দিয়ে, হাতে চিকন চুলি পরে, মাথায় গোমটা দিয়ে বসে আছে সায়রা বেগমে আনিসুর রহমান সাহেবের সামনে। এখন বাজে 12টা। মুগ্ধজিদের কাছে হার মেনে আসতে হয়েছে তরির বাড়িতে। আনিসুর রহমান সাহেব বেশ লজ্জা পেয়েছিলেন। হুটহাট করে এমন অচেনা কারো বাড়ি ছেলের জন্য মেয়ে দেখতে আসা কেমন একটা বিশ্রী ব্যাপার। তবুও কিছু করার নেই, এখনই সব পাকা করে যেতে হবে। আর রাতেই বিয়ে। তরি মুগ্ধর বাবা মাকে আগে দেখেনি, তাই সে ভেতরে ভেতরে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ভাবছে ভালোবাসে একজনকে আর বিয়ে অন্যজনের সাথে। ভাবতেই ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। শান্তা কিছুক্ষণ পর তরির পাশে বসে বলল, আরে আপু, তুমি আমার ভাবি হবে। ওয়াও, জানো তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে। শান্তার কথায় তরি মুখ তুলে তাকায়। শান্তাকে দেখেই তরি জটকা খায়। আর কোন কথা ছাড়াই তাকিয়ে আছে শান্তার দিকে। শান্তা হেসে দিয়ে বলল, আরে আপু, কি ভাবছো? তুমি আমায় চিন নাই? শান্তার কথায় তরির ধ্যান ভাঙে। আর মনে মনে বলে, তার মানে মুগ্ধর পরিবার আমায় দেখতে এসেছে। হঠাৎ তরির মনের ভেতর শীতল হাওয়া বয়ে গেল। অনেক শান্তি লাগছে তার। শান্তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি তো মিস্টার মুগ্ধর বোন, তার মানে ওনারা তোমার বাবা মা? শান্তা বলল, হ্যাঁ। জানো, তোমার বাড়ি আসার জন্য ভাইয়া কাল থেকেই কেমন রেগে আছে। তার একটাই কথা, সে তোমাকে আজই বিয়ে করবে। আর খুব রেগেও আছে, কিন্তু কেন তা জানি না। শান্তার কথায় তরি কিছুটা আঁচ করতে পারল। একটা দীর্ঘশ্বাস ফেলল। আমেরা বেগম প্রথমে রাজি না থাকলেও পরে তোফায়েল আহমেদের জেদের কারণে রাজি হয়েছে। তবে তোফায়েল আহমেদ প্রথমে চিনতে পারেনি। তবুও সুন্দর করে কথা বললেন সবার সাথে। সবাইকে সাদরে গ্রহণ করলেন। তবে নারাজ ছিলেন আজকের মধ্যেই তরির বিয়ে দিতে। পরে আনিসুর রহমান ও সায়রা বেগমের আকুতি মিনতি দেখে রাজি হলেন। তবুও মেয়ের মতামত দরকার ছিল, কারণ বিয়েটা মেয়ের সারা জীবনের প্রশ্ন তোলে। তরি রাজি না থাকলে বিয়ে কিছুতেই হবে না। তোফায়েল আহমেদ তরির সাথে আলাদাভাবে কথা বললেন। তরিও বলেছে সে মুগ্ধকে চিনে, তাদের কলেজের সিনিয়র। আর ভালো। তরির কথায় তোফায়েল আহমেদ ভরসা পেলেন। যেহেতু তরি আগে থেকেই চিনে, তার মানে ভালো। আর তরিও রাজি হয়েছে। সেও আজ ভেবে নিয়েছে এই সুযোগ কাজে না লাগালে মুগ্ধকে হারাবে। তাই সুযোগ হাতছাড়া করল না। সন্ধে 7টা বাজে। তরি তার রুমে বউ সেজে বসে আছে। লাল বেনারসি, মুগ্ধর বাবা মায়ের দেওয়া গহনা,
সুন্দর করে সাজানো হয়েছে তৈকে। আজ আমেনা বেগম কোন সিন ক্রিয়েট করেনি। আর মাত্র কয়েক ঘন্টারই তো ব্যাপারটাই। আর তীব্র এবং তোফায়েল আহমেদের করা আদেশ যাতে তৈরির সাথে আজ কোন উল্টাপাল্টা কিছু না হয়। মুগ্ধবর সেজে এসেছে। ঘি কালার শেরওয়ানি, মাথায় পাগড়ি পরে বেশ বর লাগছে। তবে বিয়েতে কোন মেহমান নেই। কয়েক ঘন্টার মধ্যে সবকিছু করা সম্ভব না। আর না কেউকে ইনভাইট করতে পারবে। তাই তোফায়েল আহমেদ আর আনিসুর রহমান ডিসিশন নিয়েছে রিসেপশনের সময় সবাইকে বলবে। এখন শুধু দুই পরিবারের মানুষ ও কাজী। 7:30টার দিকে বিয়ে হয়ে গেল। তোফায়েল আহমেদ ঘরে খাবারের আয়োজন করেছে। খাওয়া দাওয়া হলো। সবার থেকে বিদায় নিয়ে রাত 10টায় বাসায় চলে আসল মুগ্ধরা। তরি আসার সময় বাবা ভাইকে জড়িয়ে ধরে কান্নাও করেছিল। আমিনা বেগমও জড়িয়ে ধরেছে তরিকে। তরিকে তার শাশুড়ি মুগ্ধর রুমে বসিয়ে গেছে। কিছুক্ষণ পরে সে একটা শাড়ি দিলেন তরিকে ফ্রেশ হতে বলে। তরিও ফ্রেশ হয়ে শাড়িটা পরে সায়রা বেগম চলে যায়। তরি রুমটাই ভালো করে চোখ বুলায়। ফুল দিয়ে সাজানো হয়নি, তবে ঘর এমনিতেই পরিপাটি আর সুন্দর। ভাবছে কি থেকে কি হয়ে গেল। মুগ্ধকাল কিছু না বলে চলে আসল। আর আজ তার বউ হয়ে তার বাড়ি তার রুমে চলে এসেছে তরি। তরি কি সবার সাথে মানিয়ে নিতে পারবে? ভাবনার মাঝেই রুমে প্রবেশ করলো মুগ্ধ। তরি উঠে সালাম করতে নেই মুগ্ধ বা সরিয়ে ফেলে। তরি অবাক হয়ে তাকিয়ে আছে। মুগ্ধ চোখ মুখ শক্ত করে রেখেছে। কিছু না বলেই ওয়াশরুমে চলে যায়। আর তরি ছলো ছলো চোখে তাকিয়ে আছে মুগ্ধর যাওয়ার পানে। তাও তরি নিজেকে শক্ত করে নেই। মুগ্ধ ওয়াশরুম থেকে আসলে তরির সাথে কোন কথা বলে না। নিজের মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তরি কি করবে ভেবে পায় না। মুগ্ধ মাথার কাছে গিয়ে দাঁড়ায় আর আস্তে করে বলে, মিস্টার মুগ্ধ, আপনি কি আমাকে ইগনোর করছেন? আমার সাথে কথা কেন বলছেন না? মুগ্ধ যেন শুনেনি, শুধু বলল, রাত অনেক হয়েছে, আমার ঘুম আসছে, লাইট অফ করে শুয়ে পড়ো। আমি কিন্তু কিছু জিজ্ঞেস করছি। যদি কথায় না বলেন বিয়ে কেন করলেন, তাও একদিনের মধ্যে? আর আমার দোষ কি তা তো বলবেন। তোমাকে আমি উত্তর দিতে বাধ্য নয়। আর তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো। তুমি যে এতদিন সমাজের কথা সমাজের মানুষের কথা ভেবে আমাকে দূরে সরিয়ে দিয়েছ তা জানলে আজকের কাজটা আরো আগেই করতাম। যাই হোক, বিয়ে করেছি কিন্তু স্ত্রীর অধিকার পাবে না। না পারবে আমাকে ছেড়ে যেতে, না পারবে মরে যেতে। এতদিন আমি যেমন তোমাকে ভালোবেসে তোমাকে না পাওয়ার আগুনে জ্বলেছিলাম, আজ থেকে সে আগুনে তুমিও জ্বলবে। তাহলে বুঝবে কত কষ্ট আমি পেয়েছি। বলেই মুগ্ধ বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। তার কান্না পাচ্ছে। আজকে বিয়ের প্রথম রাত, তরিকে দূরে সরিয়ে দিতে কষ্ট হচ্ছে। কিন্তু তরিকে তো বুঝতে হবে, সে সমাজের পরোয়া করে না। কে কি বললো তার কিছু আসে যায় না। তার জীবনের ডিসিশন সমাজে নিবে না। তরিকে কাছে টেনে তো নিবে, তবে তরিকে যে তার ভালোবাসা বুঝতে হবে। তরি বুঝতে পেরেছে গতকালের কথায় মুগ্ধ কষ্ট পেয়েছে। সেও কান্না করছে। তবে কি ভেবে যেন চোখের পানি মুছে ফেললো আর মনে মনে বলল, যেভাবেই হোক মুগ্ধ, আপনার রাগ আমি ভাঙাবো। আর দূরে সরিয়ে দিব না আপনাকে। আমিও যে আপনাকে ভালোবাসি মুগ্ধ। সকাল 9টা বাজে। তরি সকালে ঘুম থেকে উঠেই কিচেনে চলে আসে। এসে নাস্তা বানাতে চায়, কিন্তু সায়রা বেগম একটু কাজ করতে দেয়নি। তিনি নিজেই কাজের বুয়ার সাথে নাস্তা বানিয়ে ফেলেছেন। তরি মানা করা সত্ত্বেও নাস্তা টেবিলে এনে রেখেছে। সবাই বসে একসাথে নাস্তা করেছে, কিন্তু মুগ্ধ একটিবারের জন্য তরির দিকে তাকায়নি। তা তরি লক্ষ্য করেছে, তবুও চুপচাপ ছিল। নাস্তা সেরে মুগ্ধ রুমে চলে যায়। আর তরি তার শাশুড়িকে বুঝিয়ে সুজিয়ে কিচেনে যায়। সিঙ্গারা বানাবে বলে আলু সেদ্ধ দেয়। এদিকে সিঙ্গারা বানানোর জন্য এক চুলায় গরম পানি দেয়। পানি ফুটলে সেখানে ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলে। কাইগুলো একটা থালায় নিয়ে মলে ছোট ছোট করে বেলে, লম্বা করে বেলে মাঝখানে ছুরি দিয়ে কেটে নেয়। সবগুলো বানিয়ে ফেলে।
পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নেয়। কিছুক্ষণ পর আলু সেদ্ধ হয়ে গেলে নামায় আলু চিড়ে নেয়। আলু সব ভেঙে পেঁয়াজ কাঁচা মরিচ সহ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেয়। আলু নামিয়ে বানানো রুটিতে পুর দিয়ে মুখ বন্ধ করে তেলে ছেড়ে দেয়। সব কয়টা সিঙ্গারা বানিয়ে টেবিলে নিয়ে আসে। কাজের বুয়া সস নিয়ে আসে, সাথে কিছু শশার সালাদ আর পেঁয়াজ কুচি। শান্তা বসে ছিল চেয়ারে, সে সিঙ্গারা দেখে একটা হাতে নিতে নিতে বলে, ওয়াও ভাবি, গরম গরম সিঙ্গারা তুমি বানিয়েছো বুঝি? তরি মুচকি হেসে মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ আমি বানিয়েছি। শান্তা সিঙ্গারায় সস দিয়ে এক বাইট বসায়, খেতে খেতে বলে, সত্যি ভাবি অনেক ভালো হয়েছে। ভাবি তুমি বসো, আমার সাথে বসে খাও। তরি বলল, না না তুমি খাও, আমি পরে খাবো, আর আব্বু আম্মুকেও দিতে হবে, মি মুগ্ধকেও দিতে হবে। শান্তা হেসে ফেলল তরির কথায়, হাসতে হাসতেই বলল, সিরিয়াসলি ভাবি, তুমি আজও ভাইয়াকে মিস্টার মুগ্ধ বলে সম্বোধন করো, এখন অন্তত নাম ধরে ডাকো। শান্তার কথায় তরি লজ্জা পায়, লাজুকভাবেই উত্তর দেয় তরি, না তা কি করে হয়? আমি বাবা শুধু নাম ধরে বলতে পারবো না, আমার জন্য মিস্টার মুগ্ধই ঠিক আছে। ওহো ভাবি, কি ওল্ড ফ্যাশনের তুমি। আচ্ছা যাও, তুমি বরং ভাইয়াকে ওগো শুনছ বলেই সম্বোধন করিও। বলেই শান্তা হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। আর তরি লজ্জায় পারছে না মাটিতে ঢুকে যেতে। উপর থেকে এতক্ষণ মুগ্ধ দেখছিল এইসব, আর তাদের কথা শুনছিল। শান্তার কথা আর তরির রিয়েকশন দেখে মুগ্ধ নিজেই হেসে খুন হয়ে যাচ্ছে। আর ভাবছে কি মেয়েকে বিয়ে করলো, যে নিজের বরের নাম ধরেই ডাকতে পারবে না। মুগ্ধ রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য, তখন তার মা রুমে আসে। মুগ্ধ রেডি হতে দেখেই ভ্রু কুচকালেন সায়রা বেগম, আর বললেন, মুগ্ধ, তুই রেডি হয়ে কোথায় যাচ্ছিস এখন? মুগ্ধ সায়রা বেগমের দিকে তাকিয়ে টাই পড়তে পড়তে বলল, এই তো আম্মু অফিসে যাচ্ছি। আর কোথায় যাব? সায়রা বেগম কুচকানো ভ্রুজোড়া আরেকটু কুচকে বলল, তুই কি ফাইজলামি করছিস মুগ্ধ? এমনি তো অফিসের নামও নিস না, আর আজ অফিসে যাচ্ছিস ব্যাপার কি? আর তাছাড়া গতকালই তো বিয়ে করলি, নতুন বউ রেখে কিসের অফিস? আরে মা, আগের কথা আগে শেষ। এখন যখন অফিসে যাওয়া শুরু করেছি তখন আর ছাড়ছি না। আর বিয়ে হয়েছে তো কি হয়েছে, কতক্ষণেরই তো ব্যাপার, চলে আসবো বাদশাই। সায়রা বেগম রেগে বলল, আমি কিছু শুনতে চাই না, তুই আজ কোন অফিসে যাবি না, আমার কথাই শেষ কথা। বলেই বেরিয়ে গেলেন সায়রা বেগম। মুগ্ধ বিরক্তি নিয়ে নিজে নিজেই বলল, যাচ্ছি কি আর সাথে? তরির থেকে দূরে থাকার জন্যই তো যাচ্ছি, নয়তো তরিকে শিক্ষা দিতে পারবো না। কিন্তু মা, তুমি তো সব ভেস্তে দিলে। কিছুক্ষণ পর তরি রুমে আসে। এসে দেখে মুগ্ধ শার্ট চেঞ্জ করছে। তরি বলে উঠল, মিস্টার মুগ্ধ, আপনি কি কোথাও যাচ্ছিলেন? এই শার্ট পরলেন আবার খুলছেন। মুগ্ধ কোন কথা না বলে নিজের কাজ হয়েই যাচ্ছে। তরি মুগ্ধর সামনে এসে বলে, মিস্টার মুগ্ধ, আপনি কথা তো বলেন। দেখেন, আমি জানি কেন কথা বলছেন না। আমি তো বিয়ের আগে চেয়েছিলাম আপনার থেকে দূরে থাকতে, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, তাহলে এমন কেন করছেন? অন্তত কথা তো বলেন প্লিজ। মুগ্ধ তরির দিকে তাকায়, রাগ দেখিয়ে বলে, ও রিয়েলি? এখন কথা বলবো? কেন কথা বলবো আমি? তুমি তো সমাজের ভয়ে দূরে ছিলে, আর বিয়েটাও তো হতো না যদি না আমি জেদ করে মা বাবাকে পাঠাতাম, আর যদি না তোমার বাবা রাজি হতেন। সব তো আমার জন্যই হলো। শোন, তোমাকে বিয়ে করেছি শুধু আমি যে কষ্ট পেয়েছি তা বোঝানোর জন্য। আমি যা পেয়েছি তার থেকেও বেশি দিব তোমায় কষ্ট, আর আমিও দেখবো আমার আর তোমার স্ট্যাটাস নিয়ে সমাজের লোক কি বলে। যাও, এখন বিরক্ত করো না। বলেই মুগ্ধ বারান্দায় চলে গেল। আর তরি মুগ্ধর দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। ছাদে চিলেকোঠার দরজার পাশে দাঁড়িয়ে আছে তরি।
লাল টকটকে শাড়ি পরে চুলগুলো খুলে রেখেছে। আকাশের দিকে তার দৃষ্টি। আকাশে কালো মেঘের ঘনঘটা, সাথে ঠান্ডা হাওয়া বসে চলেছে। সেই হাওয়ার তালে তালে উড়ে চলেছে তৈরি শাড়ির আঁচল। আঁচলের সাথে পাল্লা দিয়ে উড়ে চলেছে চুলগুলো। হয়তো তারা প্রতিযোগিতায় নেমেছে, কে কার থেকে বেশি উঠতে পারে দেখার জন্য। আকাশের অবস্থা বেশি ভালো না। আকাশটা ভীষণ বিষণ্ণ হয়ে রয়েছে। আকাশও হয়তো তরির মতো চিৎকার করে কান্না করতে চাইছে। সেই কান্না পানিগুলোকে বৃষ্টির রূপে বর্ষণ করবে। তরির মনটাও যে খুব বিষণ্ণতায় ছেয়ে রয়েছে। আর হবে নাই বা কেন? আজ বিয়ের 1 মাস হলো, কিন্তু মুগ্ধর মনে জায়গা পেল না। মুগ্ধ তার কথায় অটল থেকেছে। তরি কম চেষ্টা করেনি মুগ্ধর রাগ ভাঙানোর, কিন্তু ফলাফল বরাবরই শূন্য। সেজন্যই তরির মনে এত বিষণ্ণতা। যদি কোনো এক নির্জন জায়গা পেত তাহলে সেখানে গিয়ে ইচ্ছে মতো কান্নাগুলো করে মনকে হালকা করত। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আচ্ছা, খুব কি অপরাধ হতো যদি মুগ্ধ তার সাথে করা ওয়াদা ভঙ্গ করত? খুব কি অপরাধ হয়ে যেত তরিকে মেনে নিলে? না, মোটে না। বরং ভালোই হতো। ভাবতেই তরির চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। না, তরি তবুও ভেঙে পড়বে না। নিজেকে শক্ত রাখবে। তরির বিশ্বাস মুগ্ধ তাকে আবার মেনে নিবে। তরি তার চেষ্টা চালিয়ে যাবে। তবুও মুগ্ধকে মানিয়ে নিবে তরি। ভেবেই চোখের পানি মুছে নিল। পা বাড়িয়ে ঘরে ফিরে যাবে তরি, এমন সময় জমজম শব্দ করে শুরু হলো বৃষ্টি। মুহূর্তেই তরির ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। অফিস থেকে মুগ্ধ এসেছে প্রায় অনেকক্ষণ হলো, কিন্তু তরিকে কোথাও দেখল না। কয়েকবার হাত ছেড়ে ডাকলো, কিন্তু না, তরির কোন সারা শব্দ নেই। বিরক্তিতে মুগ্ধর ভ্রু জোড়া কুঁচকে উঠল। গায়ে সাদা গেঞ্জি জোড়াতে জোড়াতে বেরিয়ে পড়ল রুম থেকে। তরি কিচেনে আছে কিনা দেখার জন্য কিচেনে গেল, কিন্তু তরি সেখানে নেই। কুচকানো ভ্রু জোড়া আরেকটু গভীরভাবে কুঁচকে উঠল। মনে মনে বলল, গেল কই এই মেয়ে? সায়রা বেগম কিচেনে কাজ করছিল তখন মুগ্ধ সায়রা বেগমকে বলল, আম্মু, তুমি তরিকে দেখেছো? সায়রা বেগম ছেলের আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকালো আর বলল, না তো দেখিনি। আছে হয়তো কোথাও, খুঁজে দেখ। মুগ্ধ অস্পষ্ট স্বরে বলল, হুম। সায়রা বেগম ছেলের মুগ্ধ দেখে বুঝলো ছেলে বিরক্ত প্রচুর। তাই বলল, তোর কি কিছু লাগবে? লাগলে বল। মুগ্ধ বলল, হ্যাঁ, আমার 1 মগ কফি লাগতো। ওহ আচ্ছা, তুই দাঁড়া 2 মিনিট, আমি বানিয়ে দিচ্ছি। শান্তা জানালার পাশে দাঁড়িয়ে আছে। দেখলো বৃষ্টি শুরু হয়েছে। মুহূর্তেই তার মন আনন্দে লাফিয়ে উঠল। দৌড়ে বেরিয়ে পড়ল রুম থেকে আর চলল ছাদের দিকে। বৃষ্টি আর সে ভিজবে না তা কি করে হয়? না, এটা ভুল ক্রমেও হতে পারে না। ছাদে গিয়ে দেখলো তরি রেলিং ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি বৃষ্টির দিকে। তরিকে দেখে শান্তার মুখের হাসি আর একটু প্রশস্ত হলো। তরির সামনে গিয়ে বলল, ভাবি, তুমি এখানে একা একা কি করছো? তরি শান্তার কথায় শান্তার দিকে তাকিয়ে মুচকি হাসলো আর বলল, কিছু না, এই তো বৃষ্টি দেখছি। ও আচ্ছা, ভাবি চলো না আমি আর তুমি বৃষ্টিতে ভিজি। না না, আমি ভিজব না, তুমি ভিজো। শান্তা অনুনয়ের স্বরে বলল, প্লিজ ভাবি চলো না, আমার একা ভিজতে ইচ্ছে করছে না। তরি শান্তার ইনোসেন্ট ফেস দেখে আর কিছু বলতে পারল না। মুচকি হেসে মাথা নাড়াল, যার অর্থ ঠিক আছে চলো। অতঃপর দুজনে ভিজতে চলে গেল। মুগ্ধ কফি মগ হাতে নিয়ে শান্তার রুমে গেল। কবতু সেখানে তরি বা শান্তা কেউ নেই। মুগ্ধর রাগে গা জ্বলে যাচ্ছে। রাগে দুঃখে বিরক্তিতে ফুসফুস শব্দ বের হচ্ছে মুগ্ধর। যদি তরিকে এখন সামনে পেত তাহলে নিশ্চয় তার রাগের আগুনে তরিকে ভস্ম করে দিত জ্বালিয়ে পুড়িয়ে। কোথায় আছে দেখার জন্য ছাদে গেল। ছাদে গিয়ে তার রাগ সব পানি হয়ে গেল। আর চোখে মুখে ফুটে উঠল একরাশ মুগ্ধতা। তরি আর শান্তা বৃষ্টি ছোট বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণ পর পর খিলখিলিয়ে হেসে উঠছে। তা দেখে মুগ্ধর ঠোঁটেও হাসি ফুটে উঠল।
মেয়েটাকে কতটা নিষ্পাপ আর প্রাণবন্ত লাগছে। মুগ্ধ এই মুহূর্তে ভয়ানক এক ইচ্ছে জেগে উঠল। ইচ্ছে করছে মুগ্ধর তরিকে একটু ছুঁয়ে দিতে। পরক্ষণেই আবার নিজের ইচ্ছেকে দমিয়ে ফেলল। এমন এক বৃষ্টির দিনে মুগ্ধ তরির প্রেমে পড়েছিল দ্বিতীয়বারের মতো। সেদিন ছিল সোমবার। তরি ক্লাস শেষ করে বের হয়েছিল। আকাশে ঘন কালো মেঘ জমেছিল। তরির পাশে দাঁড়িয়ে ছিল নুজহাত আর রবি। তার কলেজের গেটে এসেই দাঁড়িয়েছিল গাড়ির জন্য। বৃষ্টি আসার আগেই যেন বাড়ি যেতে পারে। কিন্তু তখনই ঝুম বৃষ্টি শুরু হলো। রবি তরি আর নুজহাতকে বলল, এই শোন, বৃষ্টি খুব জোরে এসেছে। ভিজে যাচ্ছি একদম, ওই দোকানের ছাউনির নিচে চল। বলেই রবি দৌড়ে চলে গেল। তরি আর নুজহাতও গেল। কিন্তু ততক্ষণে ভিজে একাকার হয়ে গেল তারা। কিছুক্ষণ পর পাশে দেখল স্কুলের ড্রেস পরা কিছু ছেলে মেয়ে বৃষ্টিতে ভিজছে। খিলখিল করে হাসছে, লাফালাফি করছে। তরি তা দেখে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। সেও বাচ্চাগুলোর সাথে যোগ দিল। অন্য দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে এইসব দেখছিল মুগ্ধ। আর সম্পূর্ণ মুগ্ধতার সাথে তরির দিকে তাকিয়েছিল। কয়েকটা ছবিও তুলেছিল। জ্বলন্ত আগুনের ফুলকির ন্যায় রোদের তাপ গায়ে এসে লাগছে। এত গরমের সিক্ত তাপ যে এই বুঝিগা জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিবে। রোদের গরমে গায়ের থেকে ঘাম ঝরো ঝরো করে ঝরছে। আর সেই ঘাম রবি আর নুজহাতের শরীরের কাপড়গুলোকে ভিজিয়ে চিপচিপে করে তুলেছে। নুজহাত মেয়ে হিসেবে শরীরে ওড়নাটা খুব ভালো করেই দিয়েছে, যার ধরুন ঘামগুলোর কারণে ভেজা জামাটা দেখা যাচ্ছে না। কিন্তু রবির শার্টের অবস্থা খুব খারাপ। এই মুহূর্তে দুজনের রাগ চরম সীমায় অতিক্রম করেছে। সকালেই তরিকে কল দিয়েছিল রবি। অনেকদিন হলো দেখা হয় না তিন বন্ধুর। তাই আজ দেখা করে জমিয়ে কিছুক্ষণ আড্ডা দিবে ভেবেছিল। তরি বলেছে ঠিক 10টায় চলে আসবে। কিন্তু না, তার নাম গন্ধ নেই। এখন বাজে 10:30। আধা ঘন্টা বেশি ওয়েট করেছে। সকালবেলায় রোদের তেজ বেশি থাকে। আর এই রোদের তেজ যেন রবি আর নুজহাতকে ভস্ম করে দিতে চাইছে। দুজনকে এই মুহূর্তে বিরক্তি যেন চরম ভাবেই আঁকড়ে ধরেছে। তাই চলে যাওয়া ধরল। সাথে সাথেই দূর থেকে তরির আওয়াজ ভেসে আসল। তরি দৌড়ে দৌড়ে আসছে। এসেই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। এতে রবি ও নুজহাতে কপাল কুঁচকে এলো। একে অপরের মুখের দিকে তাকিয়ে আবার তরির দিকে তাকালো। তরি নিজেকে স্বাভাবিক করে বলল, সরি দোস্ত, আসতে একটু লেট হয়ে গেছে। প্লিজ তোরা রাগ করিস না। নুজহাত তরির কথায় যেন তেতে উঠল। তরির দিকে এগিয়ে গিয়ে বলল, থাপ্পড় চিনিস তুই? লাগাবো এক থাপ্পড়, ফাজিল মেয়ে। কয়টা বাজে দেখেছিস? 10:40। 10টায় আসবি বলে আর 40 মিনিট বেশি ওয়েট করিয়েছিস। তরি অসহায় ফেস করে বলল, সরি তো জানু। জানিস তো এখন আমি শ্বশুরবাড়িতে আছি, তাই সব কাজ গুছিয়ে দিয়ে আসতে হয়েছে। রবি ভ্রু জোড়া কুঁচকে বিরক্তি ভঙ্গিতে বলল, কেন? সব কাজ তুই কেন গুছিয়ে দিয়ে আসলি? তোকে কিমি শাহরিয়ার মুগ্ধ কাজের মেয়ে হিসেবে তাদের ঘরে নিয়ে গেছে। তাদের এত বড় বাড়িতে কি কাজের লোক নেই? খুব তো বলতো তোকে ভালোবাসে। এই তার ভালোবাসার নমুনা। তরি রবির কথায় হেসে ফেলল। বলল, আরে দূর, কি যে বলিস না। আমাকে কাজের মেয়ে হিসেবে নিব কেন? আসল কথা হলো, যতই হোক শ্বশুর বাড়ি তো। তাই নিজের সংসারের কাজ নিজেকেই গুছিয়ে নিতে হয়। আর আমি আমার সংসারের কাজ ঠিক মতো করবো নাকি হয়? কাজের মেয়ে তো আছেই। তবুও খেয়াল রাখতে হয়, বুঝলি? আর নয়তো পরিবারের অন্যরা কি ভাববে, তাই না? আর রইল মুগ্ধর কথা। সে আমায় এখনো ভালোবাসে আগের মতো। আমাকে তো শাশুড়ি মা কাজই করতে দেয় না, তবুও করতে হয়। আর আমি নিজ থেকেই করি। নুজহাত বলল, হয়েছে হয়েছে, অনেক বলে ফেলেছিস। অনেক জ্ঞান দিয়ে ফেলেছিস। এবার চল কোথাও গিয়ে বসি। আমার পা ব্যথা হয়ে গেছে। আর গরমে সেদ্ধ হয়ে গেছি। নুজহাতের কথায় তরি হেসে দিল। আর বলল, ঘুম, চল বসি। অনেকদিন পর তিন বন্ধু বান্ধবী একসাথে হলো।
তাই রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে আর নাস্তা খাচ্ছে। তরি পাস্তা মুখে পুড়তে পুড়তে বলল, তো বল আজ আমাকে এত জরুরি তলব কেন তোদের? রবি তরির দিকে চোখ পাকিয়ে তাকালো আর বলল, কেন রে, আমরা কি কোন কারণ ছাড়া তোকে ডাকতে পারি না? নাকি বড় লোক বাড়ির বউ হয়েছিস বলে আমরা তোর কাছে মূল্যহীন হয়ে গেছি? রবির কথায় নুজহাত রবির দিকে তাকালো আর তরি চুপ করে রবির দিকে তাকিয়ে রইল। সাথে রবির কথায় একটু কষ্টও পেল। বলল, রবি তুই এইভাবে বলছিস কেন? আমি তো জাস্ট দুষ্টুমি করেই বললাম। তোরা তো জানিস ওরা আমার কি। আর বড় লোক বাড়ির বউ হয়ে যে তোদেরকে মূল্যহীন ভাববো সেটা ভাবলি কি করে? বড়লোক বাড়ির বউ হয়েছি মাত্র কতদিন হলো। এর আগে তো সৎ মায়ের অত্যাচার সহ্য করেছি, আর তখন তোরাই আমাকে সামলেছিস, পাশে থেকেছিস। তাহলে তোদের আমি মূল্যহীন ভাববো সেটা চিন্তাও করলি কি করে রবি? তরির কথায় রবির নিজেরই খারাপ লেগে উঠল। সে তো কথাটা এইভাবে বলতে চায়নি। এখন নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে তার। আর নুজহাত রবির দিকে রেগে তাকিয়ে আছে। রবি তরির হাত ধরে বলল, ছয় তরি, আমি বুঝতে পারিনি তুই কষ্ট পাবি। আসলে আমি এইভাবে বলতে চাইনি, প্লিজ মাফ করে দে। বলে রবি উঠে তরিকে জড়িয়ে ধরল। তরিও থাকতে পারল না, সাথে নুজহাতও ধরল। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে নুজহাত বলল, তরি তোকে একটা গুড নিউজ দিতে রেখেছি। তরি তো কৌতূহল নিয়ে বলল, কি গুড নিউজ? তাড়াতাড়ি বল। নুজহাত লজ্জা রাঙা হয়ে নিচের দিকে তাকিয়ে বলল, আসলে আমার আর রবির বিয়ে ঠিক হয়ে গেছে। নুজহাতের কথায় তরি অবাক হয়ে একবার রবির দিকে তাকালো, একবার নুজহাতের দিকে। আর রবি মাথা চুলকাতে চুলকাতে মুচকি হাসল। নুজহাত নিচের দিকে তাকিয়ে লজ্জায় লাল নীল হতে থাকলো। মিটিং রুমে মিটিং করছে মুগ্ধ। চারিদিকে পিনপতন নীরবতা, শুধু মুগ্ধর মুখ্য ধ্বনি শোনা যাচ্ছে। ক্লায়েন্টরা মনোযোগ সহকারে শুনে যাচ্ছে সব। এর মধ্যেই মুগ্ধর মোবাইলের ভাইব্রেশন তার মিটিং এর ব্যাঘাত ঘটাল। তবুও সেদিকে তেমন পাত্তা না দিয়ে আবার নিজের কাজে মন দিল। কিন্তু না, তার এই মোবাইলের ভাইব্রেট হতেই হবে। তাই তো একের পর এক বেজেই চলেছে। মুগ্ধ এক সময় বিরক্ত হয়ে সবাইকে বলল, এক্সকিউজ মি বলেই কল রিসিভ করলো। তরির ফোন থেকে কল। মুগ্ধ রিসিভ করে হ্যালো বলার আগেই কান্না মিশ্রিত নুজহাতের কণ্ঠ ভেসে এলো। মুগ্ধ অস্থির হয়ে বলে উঠল, হ্যালো, আপনি কে? এটা তো তরি মানে আমার ওয়াইফের ফোন। আর আপনি কান্না করছেন মনে হয়। কি হয়েছে, তরি কোথায়? নুজহাত ধরা গলায় বলল, আমি নুজহাত বলছি, তরির ফ্রেন্ড। আমরা এখন হসপিটালে। হসপিটালে শুনতাই মুগ্ধর পেলে চমকে উঠল। তাড়াতাড়ি মিটিং রুম থেকে বেরিয়ে গেল। মুগ্ধকে বেরিয়ে যেতে দেখেই সব ক্লায়েন্টরা অবাক হলো। মুগ্ধ এক প্রকার দৌড়ে গাড়িতে উঠল আর নুজহাতের থেকে হসপিটালের অ্যাড্রেস নিয়ে ছুটে চলল সেদিকে। মুগ্ধ যেন পাগল হয়ে গেছে। তরির কিছু হলো না তো? তরি ঠিক আছে তো? আর নুজহাতের কণ্ঠই বা কান্না মিশ্রিত ছিল। এইসব ভাবতেই মুগ্ধর দম আটকে এলো। এই বুঝি তার দুনিয়া থমকে গেল। নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো। আর যেন রাস্তাও শেষ হচ্ছে না। উফ, আর কতক্ষণ! প্রায় আধা ঘন্টা পর দৌড়ে এলো মুগ্ধ। কয়েক মিনিটে মুগ্ধর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মুগ্ধ এসে কেউকে কিছু বলতে না দিয়ে নুজহাতকে বলল, তরি, তরি কোথায়? কি হয়েছে তরি? মুগ্ধর কথা আর আচরণে পাগলামি প্রকাশ পাচ্ছে। রবি আর নুজহাত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধর দিকে। তারা মুগ্ধর পাগলামি দেখে যেন কথা বলতেই ভুলে গেছে। মুগ্ধ কোন সাড়া না পেয়ে আবার বলল, কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? বলবে তো নাকি কি হয়েছে? কি হলো বলো? মুগ্ধর চিৎকারে নুজহাত কেঁপে উঠল। কাবা কাবা হাতে একটা কেবিনের দিকে আঙুল দিয়ে দেখালো। আর মুগ্ধ সেদিকে তাকিয়ে কোন কথা না বলেই দৌড়ে চলে গেল। কেবিনে ঢুকে মুগ্ধ স্তব্ধ হয়ে গেল।
সাথে সাথেই দাঁড়িয়ে পড়ল। তরি বেড়ে চোখ বন্ধ করে শুয়ে আছে, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা। কেবিনে শুধু একজন নার্স ছাড়া আর কেউ নেয়। মুগ্ধ ধীর পায়ে এগিয়ে গেল তরির দিকে। কেমন লাগছে তরিকে? হয়তো ব্যথায় চোখ বন্ধ করে রেখেছে। মুগ্ধ তরির পাশে বসে তরির এক হাত নিজের হাতের মুঠোয় নেয়। অপলক তরির দিকে তাকিয়ে থাকে আর নিজে নিজে বলে, তোমাকে এতদিন দূরে সরিয়ে রেখেছি শুধু একটু শাস্তি দিব বলে, কিন্তু এত বড় শাস্তি যে তুমি আমায় দিবে তা আমার কল্পনার বাহিরে ছিল। তুমি তো আমার থেকে একেবারে দূরে সরে যাওয়ার প্ল্যান করে বসেছো। কি করে পারলে তরি? যদি তোমার আজ কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? এমনিতে 2টা বছর ধরে তোমাকে ভেবে ভেবে কষ্ট পেয়ে এসেছি, কিন্তু আজ তো আরো বড় কষ্টটাই পেলাম। কি করে হলো এইসব? তোমাকে আমি আর আমার থেকে দূরে সরিয়ে রাখবো না। জানি তুমি এতদিন আমার অবহেলা সহ্য করতে পারোনি, এখন আর না। কিছুক্ষণ নিজে নিজে কথা বলে নিজেকে স্বাভাবিক করে বের হলো কেবিন থেকে। নুজহাত আর রবির সামনে গিয়ে কোন ভনিতা ছাড়াই জিজ্ঞেস করলো, কি করে হলো তরির এই অবস্থা? সকালে একদম ঠিক ছিল। রবি দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে আমরা রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন হঠাৎ তরির নজর যায় বাহিরে। আবার উঠে দাঁড়িয়ে দৌড়ে বের হয়ে গেল। আমরা কিছু বোঝার আগেই আমরাও পেছনে পেছনে গেছি, তখন দেখলাম তরি না রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন বুঝলাম তরি কেন দৌড়ে গেল। তরি আমাকে বলে, রবি তুই একটা অটো ডাক। আমি একটা অটো ডেকে তরির মাকে অটোতে নিয়ে বসলাম। তখন তরি ঘুরে এসে অন্য পাশে বসবে তার আগেই আরেকটা অটো এসে তরিকে মেরে দিল, আর তারপরেই এই অবস্থা। আমি আর নুজহাত তরি আর তরির মাকে নিয়ে হসপিটালে আসলাম। আর নুজহাতি আপনাকে কল করেছে বলেই থামল রবি। মুগ্ধ চুপ করে আছে। কয়েক মুহূর্ত চুপ থেকে মুগ্ধ বলল, তরি তো এইখানে। তরির মা কোথায়? মুগ্ধর কথার পেছনেই নুজহাত বলল, তরির পাশের কেবিনে আছে। উনার প্রেশার ফল করেছিল, তাই অজ্ঞান হয়ে পড়েছিলেন। মুগ্ধ আর কিছু বলল না। তরির মাকে দেখতে চলে গেল। আজ 4 দিন হলো। তরি এখন অনেকটাই ভালো হয়ে গেছে, শুধু মাথায় আর পায়ে একটু ব্যথা রয়েছে। এই 4 দিনে মুগ্ধ তরিকে একটুও ছাড়েনি। তরির সেবা যত্ন করেছে, টাইম মতো ওষুধ খাইয়েছে, ফ্রেশ করিয়ে দিয়েছে, খাবার খাইয়ে দিয়েছে। মুগ্ধর সেবা যত্নে তরি একদম সুস্থ হয়ে উঠেছে। তবে এত কিছুর ভেতর তরি একবারের জন্য মুগ্ধর সাথে কথা বলেনি। মুগ্ধ বেশ বুঝতে পেরেছে তরি অভিমান করেছে। তরি বসে বসে মাথার চুল আঁচাচ্ছিল, তখন পেছনে থেকে মুগ্ধ এসে চিরুনি নিয়ে ফেলল। মুগ্ধ কাজে তরি ভ্রু কুচকালো আর বলল, সমস্যা কি? চিরুনি নিলেন কেন? দিন বলছি। মুগ্ধ ভাবলেশীন ভাবে উত্তর দিল, কোন সমস্যা নেই, আর চিরুনি আমি দিব না, আমি নিজেই আঁচড়ে দিব। তরি বিরক্তির ভঙ্গিতে বলল, মানে কি? আমি কি আঁচড়াতে পারি না নাকি? হুম, দিন আমায়। মুগ্ধ তরির কাছে এসে বলল, হুম পারো, তবুও আমি দিব না। আমার বউকে এখন থেকে আমি সাজিয়ে দিব, চুল আঁচড়িয়ে দিব। তরি তার ছেলের হাসি হেসে বলল, ও এখন বউ হয়ে গেলাম। এতদিন তো ধিক্কারও করতেন না, অবহেলা করেছেন শুধু আমার একটা ভুলের জন্য। আমি সরিও বলেছি, যেভাবেই হোক বিয়েও আপনার সাথেই হয়ে। তবুও আপনি আমায় দূরে সরিয়ে রেখেছেন। হঠাৎ আজ কি হলো যে এত ভালোবাসা দেখাচ্ছেন? নাকি আমি অ্যাক্সিডেন্ট করেছি, কাজ করতে পারছি না তাই সহানুভূতি দেখাচ্ছেন? চুপ করে তরির কথাগুলো শুনল মুগ্ধ। মুগ্ধ বেশ বুঝতে পারছে তরির মনে অভিমানে পাহাড় জমেছে, সাথে কষ্টও পেয়েছে। তবুও নিজেকে শান্ত রেখে মুগ্ধ মুচকি হেসে তরির কোমর জড়িয়ে ধরল আর বলল, দেখ আমি বুঝতে পারছি তুমি অভিমান করেছ। তুমি যতটা কষ্ট পেয়েছো তার থেকেও বেশি কষ্ট আমি পেয়েছি। দেখেছো তুমি মাত্র 1 মাসের কষ্ট সহ্য করতে পারোনি, আর সে জায়গায় তো আমি 2টা বছর কষ্ট পেয়েছি।
তাহলে আমি কিভাবে সহ্য করেছি ভেবে দেখেছো? আর আমি সহানুভূতি দেখাচ্ছি না। আমি আমার বউয়ের প্রতি কেয়ারিং লাভিং হতে চাচ্ছি। আর আমি তোমাকে কখনো দূরে রাখতে চাই না। এখন থেকে আমার বুকের মাঝেই রাখো। বলেই মুগ্ধ তরির দিকে তাকিয়ে রইল। আর তরি এতক্ষণ মুগ্ধর বলা কথাগুলি শুনছিল। ঠিকই তো, মুগ্ধ 2 বছর ধরে কষ্ট সহ্য করেছে। আর আমি তো মাত্র 1 মাস। না, মুগ্ধর প্রতি আর অভিমান করে থাকা যাবে না। এই দিনেরই তো অপেক্ষা ছিল এতদিন। ভেবেই তরি মুগ্ধর দিকে তাকালো। তখনই তরির শরীর কেঁপে উঠল। মুগ্ধর স্থির দৃষ্টি। যেমন তেমন নয়, একদম নেশাযুক্ত চাহনি। মুগ্ধ ধীরে ধীরে তরির ঠোঁটের দিকে এগোলো। তরির যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাপড় মুঠো করে ধরে খিচে চোখ বন্ধ করে ফেলল। মুগ্ধ তরির ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। মুহূর্তেই তরি কেঁপে উঠল। আজ সারা বাড়ি জুড়ে মুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে লাইটিং এর আলোয় জ্বলজ্বল করছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। সন্ধ্যা নাগাদ পুরো বাড়ি জুড়ে মানুষের আনাগোনা শুরু। কেউ দাঁড়িয়ে, কেউ বসে আছে। কেউ বা আড্ডা দিচ্ছে। কেউ দুষ্টুমি করছে। হাসাহাসি করছে। চারিদিকে কলরব চলছে এক প্রকার। আর হবেই নাই বা কেন? আজ প্রায় 1.5 মাস পর তাদের বিয়ের রিসেপশন পার্টি। আনিস সাহেবের একটাই ডিসিশন, তিনি একমাত্র ছেলের বিয়ে ধুমধাম করে দিতে পারেনি, তাই রিসেপশন সুন্দর করেই হবে। এতে আর কেউ অমত করল না। এই 5-6 দিনে তরি আর মুগ্ধর সবকিছুই ঠিক হয়ে গেছে। মুগ্ধর লাভিং কেয়ারিং সবকিছুর কাছে তরির অভিমান টিকল না। আর মুগ্ধ তো তরির অ্যাক্সিডেন্টের দিন থেকেই তরিকে কাছে টেনে নিতে চাইছে। কারণ তার মনে ভয় ঢুকে গেছে সে যদি তরিকে হাসিয়ে ফেলে। আর মুগ্ধ সেটা কখনো হতে দিবে না। তরিকে সব সময় আগলে রাখবে। এক ভুল আর করবে না। নিজের জিদের কারণে তো তরিকে হারাতে পারবে না। দুজনের সম্পর্ক ঠিক হয়ে যাওয়ায় মুগ্ধ নিজেই সবাইকে বলেছে রিসেপশনের কথা। কারণ আগেরবার মুগ্ধর জন্যই কিছু হয়নি। আর মুগ্ধ এবার তরিকে সকলের সামনে পরিচয় করিয়ে দিবে নিজের স্ত্রী হিসেবে। তরির মন থেকে সমাজের মানুষের কথার ভয়টাও দূর করে দিবে। তরিকে সুন্দর করে সাজানো হলো। বেগুনি কালারের মধ্যে গোল্ডেন কালারের কাজ করা আর গোল্ডেন পাথর বসানো লেহেঙ্গা। সাথে গোল্ডেন আর বেগুনি কালার কম্বিনেশনের অর্নামেন্টস। তরিকে দেখতে একদম বারবি ডলের মতোই লাগছে। সায়রা বেগম তরির রুমে এসেছে তরিকে সাজানো হয়েছে কিনা দেখার জন্য। এসেই তিনি তরির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন। তরি সায়রা বেগমকে দেখে মিষ্টি এক হাসি দিয়ে দাঁড়ালো। সায়রা বেগম তরির থুতনিতে হাত রেখে বলল, মাশা আল্লাহ, আমার বৌমাকে অপ্সরীর মতো লাগছে। সত্যি আমি মুগ্ধ তোমাকে দেখে। আমার ছেলের পছন্দ যে এত ভালো জানতাম না। তরি লজ্জা পেল সায়রা বেগমের কথায়। লজ্জায় মাথা নিচু করে ফেল। সায়রা বেগম তরির কপালে চুমু দিয়ে বলল, এসো আমার সাথে নিচে। সবাই অপেক্ষা করছে। আর তোমার বাবা মা এসেছে। তরিকে নিয়ে নিচে গেল সায়রা বেগম। সবাই তরির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তরিকে দেখে তীব্র আর তোফায়েল আহমেদ এগিয়ে এলেন। তরি বাবা ভাইকে দেখে আহ্লাদে আটখানা। দ্রুত গিয়ে বাবাকে জড়িয়ে ধর তরি। কান্নাও করে দিল। তোফায়েল আহমেদ মুচকি হেসে বললেন, কিরে মা, কান্না করছিস কেন? একদম কান্না করবি না। আমি আমার মেয়েকে কখনো এতটা সুখী দেখবো ভাবিনি। আজ তোকে দেখে মনে হচ্ছে আমি সত্যি পৃথিবীর সবচেয়ে সুখী বাবা। আমার মেয়েকে আজ কোন রানীর থেকে কম লাগছে না। তো করি সারা জীবন সুখী হও। বাবার কথায় আরো ফুপিয়ে কেঁদে উঠল তরি। তীব্র চোখের কোণেও পানি। সেটা দুঃখের নয়, বোনকে সুখী দেখে খুশিতে বানিয়ে এসেছে। সবাই কথা বলার এক পর্যায়ে পাশে এসে দাঁড়ালেন আমিনা বেগম। তিনি মাথা নিচু করে আছেন। তোফায়েল আহমেদ রেগে কিছু বলতে যাবেন তার আগেই তীব্র তার বাবাকে নিয়ে চলে গেলেন। তরি মুখে হাসি ফুটিয়ে মাকে সালাম করতে নিলে আমিনা বেগম তাকে ধরে জড়িয়ে নিলেন। এতে যেন তরির বিস্ময়ের শেষ নাই। পর মুহূর্তে সেও জড়িয়ে ধরল। আজ এত বড় সারপ্রাইজ পাবে আশা করেনি তরি। আমিনা বেগম বলল, তরি তুই আমাকে মাফ করে দে। আমি সারা জীবন তোর প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি।
সেদিন রাস্তায় আমাকে ওইভাবে রেখেই তুই চাইলে চলে যেতে পারতি, তাও যাসনি। বরং আমার জন্য তোর অ্যাক্সিডেন্ট হলো। আমি বুঝতে পারছি আমি যে কত অন্যায় করেছি এতদিন। তুই আমাকে ক্ষমা করে দে। যদিও ক্ষমার যোগ্য না, তবুও ক্ষমা করে দে তরি। তরি ছলো ছলো চোখে আমিনা বেগমের দিকে তাকিয়ে মুচকি হাসল। আমিনা বেগমের হাত দুটো ধরে বলল, না মা, তুমি কেন ক্ষমা চাচ্ছ? তুমি তো মা। তুমি আমার মা। মা সন্তানকে শাসন করতেই পারে, এতে ক্ষমার কে আছে? তুমি যে আমায় মেয়ে বলে মেনেছ, এতেই অনেক। আমিনা বেগম তরিকে আবার জড়িয়ে ধরল। দূর থেকে তীব্র আর তোফায়েল আহমেদ দেখে প্রশান্তির হাসি হাসল। আজ যেন পৃথিবীটা রঙিন হয়ে উঠল। মুগ্ধ সবার সামনে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে। নিজের স্ত্রীর স্বীকৃতি সমাজে দিয়েছে। তরিকে আজ থেকে সবাই তরি শাহরিয়ার মুগ্ধ হিসেবে চিনেছে। এতে তরির যেন কান্না করার অবস্থা। এত সুখ যে তার কপালে ছিল সে জানত না। যে সমাজকে তরি ভয় পেয়ে মুগ্ধর থেকে দূরে থেকে, সেই সমাজের মানুষ আজ তরিকে সাদরে গ্রহণ করেছে। অবশেষে মুগ্ধ পেরেছে তরির মন থেকে ভয় দূর করতে। তরি তার রুমের ড্রেসিং টেবিলের সামনে বসে অর্নামেন্টস গুলো খুলছে। সেগুলো যেন আজাব হয়ে রয়েছে। এই বুঝি তাকে মেরে দিবে। বিরক্তিতে তরির কপাল কুঁচকে আছে। দরজায় হেলান দিয়ে মুগ্ধ তরির বিরক্তিকর ফেস দেখে মুচকি হেসে চলেছে। তার বউয়ের এই বিরক্তিকর চেহারাও তার জন্য অসম্ভব সৌন্দর্য প্রকাশ করে দিচ্ছে। হয়তো ভালোবাসা এমনি, নিজের প্রিয়তম যেমনই হোক, যে অবস্থায় থাকুক, দেখতে অতুলনীয় লাগে। মুগ্ধ ধীর পায়ে এগিয়ে এসে নিজেই তরির অর্নামেন্টস গুলো খুলছে। তরি কিছু না বলে চুপচাপ দেখছে। সব খোলা শেষে মুগ্ধ বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, আর লেহেঙ্গা চেঞ্জ করে শাড়ি পর। তরি কিছু না বলে উঠে দাঁড়ায়। মুগ্ধও দাঁড়ায়। তরি হঠাৎই মুগ্ধর গলা জড়িয়ে ধরে। মুগ্ধ প্রথমে অবাক হলেও পরে মুচকি হেসে সেও কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। মুগ্ধ দুষ্টুমি করে বলে, বাহাজ সূর্য কোন দিকে উঠল? তরি মুখ তুলে মুগ্ধর দিকে তাকায় আর ভ্রু কুচকে বলে, মানে মানে হলো আজ আমার বউ নিজে থেকে জড়িয়ে ধরেছে তরাই। তরি নাক ফুলিয়ে বলল, কেন ধরতে পারি না নাকি? হুম, তাছাড়া আমার বরকে আমি ধরেছি, তাতে আপনার কি? মুগ্ধ হুহা করে হেসে বলে, আমার কিছু না ম্যাডাম, আপনি চাইলে যখন ইচ্ছে ধরতে পারেন, সাথে একটু ট্যাক্সও দিবেন আর কি। ট্যাক্স মানে? কিসের ট্যাক্স দিব? অহ, বোঝেননি? ওয়েট, আমি দেখাচ্ছি। বলেই মুগ্ধ তরির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। প্রথমে তরি চোখ বড় বড় করে তাকায়, পরে আবেশে চোখ বন্ধ করে দেয়। নিজের পা দুটো ভর দিয়ে আর একটু উঁচু করে মুগ্ধর গলা জড়িয়ে ধরে। দুজনেই চলে যায় অন্য জগতে। কিছুক্ষণ পর ছেড়ে তরির দিকে তাকায় মুগ্ধ। দেখে তরি চোখ বন্ধ করে আছে। মুগ্ধ তরির কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, তরি। তরি অস্পষ্ট স্বরে উত্তর দিল, হুম। মুগ্ধ বলল, তোমাকে 2 বছর ধরে ভালোবাসি। কতদিন যে এই দিনের আশায় ছিলাম। আজ অবশেষে তোমাকে নিজের করে পেলাম। আই লাভ ইউ তরি। তরি চোখ খুলে তাকালো। মুগ্ধ তার দিকেই তাকিয়ে আছে, হয়তো কিছুর অপেক্ষা করছে। তরি চুপ থাকায় মুগ্ধ আবার বলল, আজও কি আমি আমার উত্তর পাবো না? এখন তো কোন ভয় নেয়? তরি চোখ দুটো বন্ধ করে কাঁপা কাঁপা গলায় বলল, আই লাভ ইউ টু মুগ্ধ। আমিও আপনাকে ভালোবাসি। মুগ্ধ তরির দিকে তবুও তাকিয়ে আছে। আজ তার জন্য কত বড় খুশির দিন। মুগ্ধর মুখে তৃপ্তির হাসি। মুগ্ধ বলল, আজ আমি অনেক খুশি তরি, অনেক। ফাইনালি আমি জিতে গেছি। আমার ভালোবাসা জিতে গেছে। আজ আমার তুমিমায় আমি জীবন পরিপূর্ণ হয়েছে। তরি ছাড়া এই মুগ্ধ অসম্পূর্ণ। যেন তরি তুমিমায় আমিটাই আজ সম্পূর্ণ। বলেই তরিকে জড়িয়ে ধরল। তরিও পরম আবেশে মুগ্ধকে জড়িয়ে ধরল। সমাপ্ত।